হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, আমি রাফসান বলছি, আজকের হোস্ট রয়্যাল প্যাসিফিক এডুকেশন থেকে। আমাকে আগে একটু মানে একটু যদি কনফার্ম করতেন যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা, যদি একটু মেসেজ দিয়ে কেউ একটু কনফার্ম করতেন, দেন আমি আস্তে কন্টিনিউ করবো। ওকে। শাহেদ আমিনুল ইসলাম বলেছেন যে হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স। আস্তে আস্তে সবাই জয়েন করছে। আজকে আমাদের রয়্যাল প্যাসিফিক এডুকেশনের পক্ষ থেকে ইউরোপকে নিয়ে, বেসিক্যালি এখন তো ইউরোপকে নিয়ে, ইউরোপের প্রতি সবাই এখন মানে ইন্টারেস্ট অনেক বেশি। সবাই ইউরোপে বিভিন্ন কান্ট্রিতে ব্যাচেলর আর মাস্টার্স পড়ার জন্য বিভিন্নভাবে ট্রাই করতে চাচ্ছেন। এতে রিকোয়ারমেন্ট কেমন, সেখানে জবের অপরচুনিটি, পিয়ার ফ্যাসিলিটি সবকিছু নিয়ে সবার একটা দ্বিধাদ্বন্দ্ব এবং কনফিউশনে থাকেন যে আসলে এগুলোর কোথায় আমি একটা, গুগল থেকে তো জানাই যায়, তারপরে একটা ভ্যালিড এবং ট্রাস্টেড একটা সোর্স থেকে যদি আমি ইনফরমেশন গুলো পাই, সেক্ষেত্রে ডিসিশন নেওয়াটা অনেক ইজি হয়ে যায় স্টুডেন্টের জন্য। সো আমরা আসলে অনেক স্টুডেন্টকে দেখেছি এই ব্যাপারগুলোতে নিয়ে অনেক পেরেশানিতে ভুগে এবং অনেক কনফিউশন কাজ করে। তো তাদেরকে বেসিক্যালি এই ওয়েবিনারের আওতায় এনে একটা হেল্প করার জন্য বেসিক্যালি আমাদের আজকে তিনজন অনারেবল গেস্ট আছে, যারা বেসিক্যালি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এস্টাবলিশড এবং তারা তাদের লাইফের একটা গুড এক্সপিরিয়েন্স তাদের ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবে এবং আপনাদের লক্ষ্য অর্জনের জন্য তাদের এই দিক নির্দেশনাগুলো আই থিঙ্ক আপনাদেরকে হেল্প করবে। সো বেসিক্যালি তাদের প্রেজেন্টেশন সবকিছু শেষ করার পর দেন ইনশাল্লাহ আমরা তো ডেফিনেটলি, আমাদের বনানীতে অফিস আছে, আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা ফোন নাম্বারে আপনারা আমাদের সাথে চাইলে কথা বলতে পারেন। সো সেই ব্যাপারগুলোতে আলটিমেটলি আমরা আপনাদেরকে ডেফিনেটলি হেল্প করবো। তো আমি যদি বলি আজকে, আমার নাম তানভীর ইসলাম রাফসান, আমি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার অফ রয়্যাল প্যাসিফিক এডুকেশন এবং পাশাপাশি ইউরোপের আমি চিফ কনসালটেন্ট। সো আমি যদি বলি, আজকে আমাদের বেসিক্যালি যে চিফ গেস্টরা আছে, বেসিক্যালি তাদের সাথে একটু তাদের সম্পর্কে একটু ডিটেলস বলি। আম, আজকে বেসিক্যালি আমাদের প্রথম যে কিনোট স্পিকার আছেন আমাদের ডক্টর মোহাম্মদ মুজিবুল হক মজুমদার স্যার। উনি এখন আছেন এবং উনি, ওনার একটু যদি আমি ডিটেলস পরিচয় বলি, পোস্ট ডক্টরাল রিসার্চার উনি, এবং ফ্যাকাল্টি অফ বায়োইকোনমিক্স, নোভিয়া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাই সায়েন্স, ফিনল্যান্ড। সো উনি বেসিক্যালি ওখানে কর্মরত আছে এবং ওনার ফিনল্যান্ডে ওনার ফুল ডিটেলস গুলো নিয়ে উনি আজকে, এবং ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, বেসিক্যালি ইউরোপের এই তিনটি কান্ট্রি নিয়ে উনি আজকে আপনাদের সাথে ওনার ফুল প্রেজেন্টেশন গুলো দিবে এবং আপনাদের সাথে উনি আলোচনা করবে ব্যাপারগুলো নিয়ে। এবং আমাদের সেকেন্ড যে গেস্ট উনি হচ্ছেন আমাদের মাহবুব আলী খানসুর স্যার। সো উনি হচ্ছে ইউকে তে থাকে এবং উনি মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং অ্যাংলিনা রাস্কিন ইউনিভার্সিটি ইউকে থেকে উনি পড়াশোনা কমপ্লিট করেছেন এবং উনি ওখানে এস্টাবলিশড। এবং আমাদের থার্ড যে স্পিকার উনি হচ্ছে অনারেবল, উনি হচ্ছে এ কে এম ফখরুদ্দিন দেওয়ান। উনি মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট, HRH ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাই সায়েন্স, জার্মানি, উনি জার্মানিতে থাকেন। সো ইনশাল্লাহ পর্যায়ক্রমে এক একজন করে ওনাদের প্রেজেন্টেশন গুলো আপনাদের সামনে তুলে ধরবেন। সো প্রথমে আসলে আমি আমাদের প্রথম যে অনারেবল কিনোট স্পিকার স্যার ডক্টর মোহাম্মদ মুজিবুল হক মজুমদার স্যারকে আমি অনুরোধ করব যে উনি ওনার পরিচয় দিয়ে উনি ওনার প্রেজেন্টেশন এবং উনি তিনটে কান্ট্রি সম্পর্কে আমাদের স্টুডেন্টদেরকে যেন উনি ওনার মূল্যবান বক্তব্যটা দেয়। ধন্যবাদ। আমার স্লাইড গুলো কি দেখা যাচ্ছে? কাইন্ডলি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিত সবাই, আজকের এই গুরুত্বপূর্ণ ওয়েবিনারে আপনাদেরকে স্বাগতম। আমি ডক্টর মোহাম্মদ মুজিবুল হক মজুমদার। অলরেডি উনি আমার পরিচয় দিয়েছেন। আমি গত 22 বছর যাবত ইউরোপে আছি। ফিনল্যান্ডে আমার 15 বছর শিক্ষকতা, প্রায় 12 বছরের উপরে। তো আমি আজকে, আসলে আমরা সবাই আহ, শিক্ষা শেষ করার পর ইউরোপের বিভিন্ন দেশে যেতে চাচ্ছি। তো আমি মূলত, যেহেতু আমি ফিনল্যান্ডে থাকি এবং ফিনল্যান্ড পার্সপেক্টিভ জিনিসগুলো আমি আপনাদেরকে তুলে ধরবো। আর সাথে সাথে আহ, আহ, সুইডেন এবং ডেনমার্ক সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেব, এডুকেশন সিস্টেম, ভর্তি প্রক্রিয়া, তারপর হচ্ছে আপনার আহ, আরো অন্যান্য দিক। তো সেই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন।
সেক্ষেত্রে আমি ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বলবো, স্কলারশিপ নিয়েও বলবো। তারপর হচ্ছে আপনার বিভিন্ন আরো অন্যান্য দিক যেগুলো উঠে আসে, যেমন ওয়ার্ক পারমিট, রেসিডেন্স পারমিট, প্লাস পিআর এবং নাগরিকত্ব। তো এই সমস্ত জিনিসগুলো আমি আলোচনা করব। তারপর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকেও প্রশ্ন করতে পারেন, আবার যারা আজকের এই ওয়েবিনার আয়োজন করেছেন তাদেরকেও আপনারা জিজ্ঞাসা করতে পারেন। তো প্রথমে আমরা কথা বলবো কেন আপনি ইউরোপে যাবেন, বা কেন ইউরোপ আমাদের কাছে আহ, গুরুত্বপূর্ণ। তো এই জিনিসগুলো, ইউরোপে পড়াশোনা করার কিছু কারণ আমি এখানে জাস্ট মূল পয়েন্ট গুলো লিখছি, তো আমি এটা একটু করে যাচ্ছি। মূলত ওদের ইউরোপের শিক্ষা ব্যবস্থা খুবই উঁচু মানের, এবং বিশ্ব সেরা র্যাঙ্কিং এ অনেকগুলো ইউনিভার্সিটি আছে। গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্রে তাদের অনেক অগ্রগতি রয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে ডিগ্রি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এবং কর্মসংস্থানের ক্ষেত্রে উচ্চ চাহিদা সম্পন্ন। তার মানে হচ্ছে আপনি এই সমস্ত দেশ থেকে যদি ডিগ্রি শেষ করেন, তারপর যদি আপনি অন্যান্য দেশে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে ওরা যথেষ্ট রিকগনাইজড করে। আর তৃতীয়ত হচ্ছে এখানে শিক্ষার্থীরা গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে তাদের কেরিয়ার আরো সমৃদ্ধ করতে পারে। ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক সহ অনেক দেশে বিভিন্ন ধরনের স্কলারশিপ পাওয়া যায়, যা শিক্ষার্থীদের আর্থিক চাপ কমায়। এই বিষয়ে আমি আরো বিস্তারিত বলবো, আমার অনেকগুলো স্লাইড আছে সেটার সাথে। আর একটা জিনিস হচ্ছে পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ আছে। বিভিন্ন দেশে বিভিন্ন রকম কর্মঘন্টা, সেটাও আমি আপনাদের সাথে আলাপ করব। আপনি কতটুকু কাজ করতে পারবেন এজ এ স্টুডেন্ট হিসেবে, সেটাও বিভিন্ন দেশে বিভিন্ন রকমের হয়ে থাকে, সেটা আমি আপনাদেরকে জানাবো। তো এই পার্ট টাইম কাজ করার ফলে আপনার যে অভিজ্ঞতা হয়, সেটা আপনার পরবর্তীতে অনেক কাজে লাগে নিজের জব পাওয়ার ক্ষেত্রে। প্লাস অর্থনৈতিক সহতত মানে সাহায্য পাওয়া যায়, যার মানে আপনি সেলফ সাফিসিয়েন্ট হতে পারেন। এটা একটা খুবই ভালো দিক। আর লাস্ট যে সুযোগটা হচ্ছে ডিগ্রি সম্পন্ন করার পর ওয়ার্ক পারমিটের সুবিধা। এটাও বিভিন্ন দেশে বিভিন্ন রকম, সেদিকটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করব, যাতে করে আপনারা আগে থেকেই ডিসাইড করতে পারেন আপনি কোন দেশে যাবেন এবং কেন যাবেন, কিভাবে যাবেন, সেই জিনিসগুলো। তো এখানে আমি কথা বলবো সাধারণ যে ভর্তি যোগ্যতাগুলো থাকে, লাগবে আপনার ইউরোপে পড়াশোনা করার জন্য। যদিও এটা ডিপেন্ড করে আপনি কোন মাধ্যমে আপনি পড়াশোনা পড়বেন, ব্যাচেলর পড়বেন, মাস্টার্স পড়বেন, নাকি পিএইচডি করবেন। শিক্ষাগত যোগ্যতা মূলত উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে আপনাকে, যদি আপনি ব্যাচেলর লেভেলে পড়তে চান। আর মাস্টার্স লেভেলে পড়তে হলে আপনাকে আপনার ব্যাচেলর লেভেল শেষ করে আসতে হবে বাংলাদেশ থেকে, সেই জিনিসটা হলো। আর যদি আপনি পিএইচডি করতে চান, সেক্ষেত্রে অনার্স মাস্টার্স দুটোই লাগবে এখানে। আর কর্মদক্ষতাও লাগে মাঝে মাঝে, সেটা সম্পর্কে বলবো। দেন ইংরাজি, আপনি যেহেতু ইংরেজিতে পড়বেন, সেক্ষেত্রে আপনার ইংরেজি দক্ষতা আপনাকে প্রমাণ করতে হবে যে আহ, আমি ইংরেজিতে বুঝতে পারি, কথা বলতে পারি, লিখতে পারি। তো তো অনেকগুলো রিকগনাইজড পদ্ধতি আছে, যেমন সেক্ষেত্রে হচ্ছে আইএলটিএস, আইইএলটিএস এবং টোফেল। তাছাড়া আপনি অনেক ক্ষেত্রে যাদের আইএলটিএস থাকে না, তারা একটা what is it called, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ, আপনি ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করছেন, সেটা যদি আপনি দেখাতে পারেন। এটা মূলত ব্যাচেলর লেভেলে যদি আপনি ইংরেজি লেভেলে পড়াশোনা করছেন বাংলাদেশে এবং মাস্টার্স লেভেলে পড়তে চান, সেক্ষেত্রে আপনি কিছুটা রিলিফ পেতে পারেন। যদিও আহ, আমি এই সম্পর্কে আরো একটু পরে বলবো, আবার জাস্ট আমি বেসিক গুলো জানবো। তারপরে আপনার একটা মোটিভেশনাল লেটার লাগবে, যেখানে আপনি কেন আপনি ইউনিভার্সিটিতে পড়বেন, এই সাবজেক্টে পড়বেন, আপনার ভবিষ্যৎ দিক নির্দেশনা কি, সেই জিনিসটা আপনি সেখানে তুলে ধরবেন। আর সিভি তো আপনারা সবাই জানেনই, যেখানে আপনার একাডেমিক এবং প্রফেশনাল অভিজ্ঞতা সংক্ষেপে উপস্থাপন করতে হবে। দেন আপনার বৈধ পাসপোর্ট থাকতে হবে, এবং আর্থিক সলভেন্সি থাকতে হবে, এবং অথেন্টিক হতে হবে। নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার ব্যাংকে জমা থাকতে হবে পুরো বছরের জন্য। যদিও এটা দেশ ভেদে বিভিন্ন হয়ে থাকে, সুইডেনের জন্য একরকম, ফিনল্যান্ডের জন্য আরেক রকম, ডেনমার্কের জন্য আরেক রকম, বাট মোটামুটি একটা রেঞ্জ আছে, যেটা নিয়ে আমি আপনাদেরকে পরে বলবো। তাহলে আপনাদের একটা স্বাস্থ্য বীমা থাকতে হবে, যেটা বলে হেলথ ইন্স্যুরেন্স। তো এই জিনিসগুলো মূলত বেসিক থিংস। আরো অন্যান্য জিনিস লাগে, যেটা আপনারা যখন এডমিশন করতে যাবেন বা মিশনের জন্য বিভিন্ন জিনিস কি বলছে সার্চ করবেন, তখন আপনারা জানতে পারবেন।
তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, যাতে করে আপনি আপনার ভর্তির যোগ্যতাগুলো চেকলিস্ট করে নিতে পারেন এবং যাতে সবগুলো কাগজ সুন্দরভাবে আপনি জমা দিয়ে আপনি ভর্তি হতে পারেন। তো প্রথমে আমি ফিনল্যান্ড নিয়েই কথা বলতে চাচ্ছি। ফিনল্যান্ডের এডুকেশন এডুকেশন সিস্টেম খুবই উন্নত এবং ওয়ার্ল্ড রিকগনাইজড। আমি এখানে পেডাগোগি করেছি, আমি এখানকার সার্টিফাইড টিচার অ্যাজ ওয়েল, এবং 12 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা আছে আমার এখানে। তো সেক্ষেত্রে আপনি যদি ফিনল্যান্ডে আবেদন করতে চান, তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ওয়েবসাইট হচ্ছে www.studyinfo.fi। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। ফিনল্যান্ড সম্পর্কে সব ইউনিভার্সিটির তথ্যাদি এই ওয়েবসাইটে আছে, এবং আপনারা যদি কিউরিয়াস হন, আপনাদেরকে এই ওয়েবসাইটটা ভালোভাবে জানতে হবে। তাহলে আপনি ইনস এন্ড আউট সব কিছু আপনি জানতে পারবেন, আপনার কি কি লাগবে, কি করতে হবে না করতে হবে। তো ফিনল্যান্ডে 2025 সাল পর্যন্ত 13টি ইউনিভার্সিটি আছে এবং 24টি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স রয়েছে। ইউনিভার্সিটিগুলো মূলত গবেষণা এবং শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে থাকে। অন্য অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলো পেশাদার কর্মী বাহিনী চাহিদা পূরণের জন্য শিক্ষা প্রদান করে। আমাদের দেশে যেমন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো আছে, তার মতো। জিপিএ এটা বেরি করে। আপনি যদি ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান, তাহলে আপনার প্রিভিয়াস রেজাল্টটা একটু খুব ভালো হতে হবে। আবার আপনি যদি একটু কম মানের ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান, জিপিএটা কিছুটা লো হলেও কোনো সমস্যা নেই। টিউশন ফিও একটা স্ট্যান্ডার্ড হচ্ছে 6,000 থেকে 18,000 ইউরো। সেক্ষেত্রে ব্যাচেলরের জন্য কিছুটা কম, মাস্টার্স প্রোগ্রামের জন্য টিউশন ফি বছরে একটু বেশি। আপনি যদি রাজধানী রাজধানী অথবা আশেপাশের শহরগুলোতে থাকতে চান বা নাম করা ইউনিভার্সিটিগুলোতে পড়তে চান, সেক্ষেত্রে আপনাকে একটু বেশি টিউশন ফি পে করতে হবে। আর আপনি যদি একটু দূরবর্তী শহরগুলোতে বা কম রিকগনাইজ ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান, সেক্ষেত্রে টিউশন ফি কিছুটা কম দিতে হয়। আর স্কলারশিপ এটা মেধার ভিত্তিতে পাওয়া যায় মূলত ফিনল্যান্ডে। আপনি প্রথম বছরে টিউশন ফি দেওয়ার পর আপনি যদি এটা মিনিমাম ক্রেডিট শেষ করতে পারেন, ফর এক্সাম্পল কোন কোন ইউনিভার্সিটি বলে যে তুমি যদি এই বছর 50 ক্রেডিট শেষ করতে পারো, পরবর্তী বছরে আমরা তোমাদের টিউশন ফি হাফ করে দিব। সো সেক্ষেত্রে মনে করেন আপনার যদি টিউশন ফি এই বছর 6,000 ইউরো হয়, পরবর্তী বছর আপনি যদি সবগুলো ক্রেডিট সম্পন্ন করতে পারেন ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে, তাহলে থার্ড সেমিস্টারে যে আপনার টিউশন ফিটা অর্ধেক হয়ে যাবে। সো এটাকে একটা স্কলারশিপ হিসাবে ধরে ওরা, এবং এটা স্টুডেন্টদেরকে কি বলে যে ইনসেনটিভ হিসেবে দেওয়া হয়, যাতে করে ওরা আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করে এবং সময় মতো পড়াশোনাটা শেষ করে। আর কিছু কিছু আহ, আহ, বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াও আপনি ভর্তি হতে পারবেন বা ভর্তি পরীক্ষা দিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে আহ, কিছু কাগজ বা কিছু সার্টিফিকেট আপনাকে শো করতে হবে যে আপনার মেথডস অফ ইনস্ট্রাকশন ওয়াজ ইংলিশ। আপনি যখন মাস্টার্স বা অনার্স লেভেলে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে আপনি এই জিনিসটা দেখাতে হবে। আর এগুলো আপনি যখন ওয়েবসাইটে যাবেন, প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের নিজস্ব রিকোয়ারমেন্টস আছে। যেহেতু আপনার প্রোগ্রামটা ইংলিশে, সেহেতু আপনার ইংরেজিতে লিখার, পড়ার এবং বোঝার দক্ষতা থাকতে হবে। আদারওয়াইজ ওরা আপনাকে ভর্তি হতে দিবে না বা আপনি ভর্তি পরীক্ষা দিতে পারবেন না। সামহাও ওদেরকে স্যাটিসফাই করতে হবে যে আপনার প্রয়োজনীয় ইংরেজি জ্ঞান আছে, যার ফলে আপনি এই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করতে পারবেন এবং তারা যে ইনস্ট্রাকশন দিবে সেটা আপনি বুঝতে পারবেন। স্টাডি গ্যাপ এটা একটা ফ্যাক্টর এখানে আসলে। ফিনল্যান্ডে খুবই মজার ব্যাপার, আপনি যে কোনো সময় পড়াশোনা শুরু করতে পারেন, আপনার বয়স যতই হোক না কেন। আহ, তবে কিছু কিছু ইউনিভার্সিটি জিজ্ঞেস করে বা আপনাকে লিখতে হয় ফর্ম গুলোতে যে আপনি কেন এতদিন পড়াশোনা করেন নাই। আপনি যদি আপনি চাকরি করে থাকেন, তাহলে আপনার চাকরির কথা বলবেন, বা অন্যান্য কাজ করে থাকলে সেটাও বলতে পারেন। কেউ ম্যাটারনিটি লিভে থাকতে পারে, কেউ আপনার আর্মিতে সার্ভ করতে পারে। বিভিন্ন কারণ দেখিয়ে আপনি যদি লিখেন, তাহলে ওরা স্টাডি গ্যাপটা ঠিক করে নেয়। সো এটা হচ্ছে মূল 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 জিনিসগুলো। দেন আমি আপনাদেরকে সুইডেন সম্পর্কে বলবো। সুইডেনে এই মুহূর্তে
প্রায় 39টি ইউনিভার্সিটি আছে যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করায়, বা অনেকগুলো কোর্স ইংলিশে ওদের আছে। এবং সুইডেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হচ্ছে যে প্রথম www.universityadmission.se। এটার মাধ্যমে আপনি সুইডেনের সমস্ত ইউনিভার্সিটির লিংক পাবেন, কি কি সাবজেক্ট আছে ওখানে, কি কি সাবজেক্ট আপনি ইংরেজিতে পড়ানো হয়, কি কি রিকোয়ারমেন্টস আছে, সবকিছু এই ওয়েবসাইটে সুন্দরভাবে দেওয়া আছে। আর সরি, ফিনল্যান্ডের ভর্তি প্রক্রিয়া মূলত জানুয়ারিতে শুরু হয় এবং আপনি সেশন শুরু করবেন অগস্টে। যদিও কিছু কিছু ইউনিভার্সিটি তাদের নিজস্ব সময় থাকে তাদের এডমিশনের জন্য। এখানে একটা জয়েন্ট অ্যাপ্লিকেশন সিস্টেম আছে যেটা জানুয়ারিতে অলরেডি শেষ হয়ে গেছে, আবার এটা এপ্রিল থেকে আবার শুরু হবে। তো আপনারা দেখতে পারেন। জিপিএ সুইডেনে আহ, পড়াশোনা করতে গেলে জিপিএ আপনার মিনিমাম 2.5 বা আরো বেশি হতে হবে। যদি আপনি ভালো ইউনিভার্সিটিতে পড়তে চান সেক্ষেত্রে আপনার জিপিএ একটু ভালো হতে হবে। সুইডেনের টিউশন ফিও একটু বেশি ফিনল্যান্ডের তুলনায়। প্রতি বছর প্রায় 8,000 থেকে 15,000, যেটা আমি আগেও বলেছি। ব্যাচেলর লেভেলে একটু কম, মাস্টার্স লেভেলে একটু বেশি। পিএইচডি লেভেলে অনেক সময় টিউশন ফি দিতে হয় না, আপনি অ্যাজ রিসার্চার হিসাবে ওদের জয়েন করতে পারেন। সেটা নিয়ে এটা ভিন্ন কথা। আপনারা যারা পিএইচডি নিয়ে আগ্রহী তারা আমাকে নক করতে পারেন বা কনসালটেন্সি ফার্মের সাথে কথা বলতে পারেন। আমি আপনাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সাহায্য করতে পারবো ইনশাল্লাহ। আহ, সুইডেনের স্কলারশিপ ও সুইডিশ ইনস্টিটিউট ও ইউনিভার্সিটি ভিত্তিক স্কলারশিপ দেওয়া হয়ে থাকে, এবং সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ খুবই প্রেস্টিজিয়াস স্কলারশিপ। এটা মূলত মাস্টার্স লেভেলে দেওয়া হয়। আর ব্যাচেলর লেভেলে স্কলারশিপের সুবিধা তেমন নেই বলা যায়। আইএলটিএস আইইএলটিএস ছাড়াও আপনি ভর্তি হতে পারবেন সুইডেনে, কিন্তু আপনাকে একটা চিঠি বা একটা সার্টিফিকেট দেখাতে হবে যে আপনি আপনার ব্যাচেলর অথবা মাস্টার্স আপনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছেন। সেম এজ ফিনল্যান্ড, স্টাডি গ্যাপ আপনি ইউ হ্যাভ টু এক্সপ্লেন ইট ভেরি ক্লিয়ারলি হোয়াট ইউ হ্যাভ ডান বিফোর, দেন ওরা আপনাকে অ্যাকসেপ্ট করে নিবে। এটা হচ্ছে সুইডেনের ভর্তি প্রক্রিয়া। সো এই মুহূর্তে আমি কথা বলবো ডেনমার্কের ভর্তি প্রক্রিয়া নিয়ে। ডেনমার্ক অ্যাজ এ কান্ট্রি অফ অপরচুনিটি নাওডেজ ফর স্টুডেন্ট, খুবই ওদের প্রচুর লোক দরকার ইন ফিউচারে, যার কারণে ওরা স্টুডেন্ট ইমিগ্রেশন খুবই ত্বরান্বিত করছে এই মুহূর্তে। সো আপনারা যারা, এবং ওদের ইমিগ্রেশন প্রক্রিয়া খুবই সহজ, অনেক ফিনল্যান্ড এবং সুইডেনের তুলনায় কিছুটা সহজ। আপনারা এই যে ওয়েবসাইটটা প্রথমে দেওয়া আছে সেটা যদি আপনারা চেক করেন তাহলে ডেনমার্কের সবগুলো ইউনিভার্সিটি এবং কলেজ সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো মূলত ডেনমার্কে 8টা ফুল ইউনিভার্সিটি আছে, 6টা ইউনিভার্সিটি কলেজ এবং 8টা বিজনেস ইনস্টিটিউট আছে, যেখানে আপনারা ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি করতে পারেন। অলরেডি ওদের এডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে। মার্চে মূলত লাস্ট ডেট। সো আপনারা লাস্ট ডেট গুলো একটু চেক করতে পারেন আপনাদের যারা আজকে ওয়েবিনার আয়োজন করেছেন তাদের মাধ্যমে। জিপিএ সেম এজ সুইডেন। ডেনমার্কের এডুকেশন সিস্টেম খুবই পপুলার অল ওভার দ্য ওয়ার্ল্ড। টিউশন ফি অ্যাপ্রক্সিমেটলি সেম অ্যাজ সুইডেন, 6,000 থেকে 16,000 ইউরো। আর যারা ইউরোপীয় না, নন ইউরোপিয়ান, আমাদের মতো বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে যারা যায় তাদের জন্য স্কলারশিপ তেমন বেশি নাই, সীমিত সুযোগ। কিন্তু পিএইচডি লেভেলে কিছু কিছু স্কলারশিপ আছে, যারা আগ্রহী তারা ওয়েবসাইট দেখে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আইএলটিএস ছাড়া, আইইএলটিএস ছাড়া আসলে এডমিশন খুবই টাফ। তারপরেও আপনারা একটু দেখে নেবেন কোন কোন ইউনিভার্সিটি আইএলটিএস ছাড়া স্টুডেন্ট নেয়। কিন্তু আপনি যদি আহ, একটা লেটার অফ মোটিভেশন ভালোভাবে লিখতে পারেন, অথবা আপনি একটা সার্টিফিকেট দেখাতে পারেন যে আপনার পূর্ববর্তী সব সাবজেক্ট বা এডুকেশন আপনি ইংরেজি মাধ্যমে সম্পূর্ণ করেছেন, তাহলে হয়তো এডমিশন পাওয়া যেতে পারে। সেম এজ স্টাডি ক্যাপ সেম ফর ফিনল্যান্ড এবং সুইডেনের। তো এই হচ্ছে সুইডেন সম্পর্কে, সুইডেন, ডেনমার্ক এবং ডেনমার্কের ভর্তি প্রক্রিয়া। আমি আপনাদেরকে এই 3টা ওয়েবসাইট খুব কেয়ারফুলি দেখার জন্য অনুরোধ করব।
এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমাদের অর্থনৈতিক কি বলে যে দৈন্যতা আছে, বা আমাদের এত হাজার ইউরো একসাথে দেওয়া একজন স্টুডেন্টের পক্ষে, খুব কম স্টুডেন্টের পক্ষে সম্ভব। সেক্ষেত্রে আপনাকে পার্ট টাইম কাজ করতে হবে ফিনল্যান্ডে, সুইডেনে অথবা ডেনমার্কে। যে তো আমি এখানে আপনার ফিনল্যান্ডে আপনি সপ্তাহে সর্বোচ্চ 30 ঘন্টা কাজ করতে পারবেন। আপনি যখন রেসিডেন্স পারমিট পাবেন, তখন ওই রেসিডেন্স পারমিটের ভিতরেই লেখা থাকবে যে আপনি অ্যাজ এ স্টুডেন্ট প্রতি সপ্তাহে 30 ঘন্টা কাজ করতে পারবেন। কিন্তু আপনার যখন বন্ধ থাকবে, সে ফর এক্সাম্পল ক্রিসমাস ভ্যাকেশন, অথবা আপনার যখন সেমিস্টার শেষ হয়ে যাবে এবং সামার আসবে, তখন আপনি যে কোনো অ্যামাউন্টের কাজই করতে পারবেন, এটা কোনো প্রবলেম না। বা আদারওয়াইজ আপনি বেশি কাজ করলে এটা পরবর্তীতে আপনার জন্য প্রবলেম হবে, সেই জিনিসটা আমি পরে আসছি। সুইডেনে এই মুহূর্তে আপনি সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা কাজ করতে পারবেন, 20 আওয়ার্স ইন এ উইক। সো এটাও আপনি যখন রেসিডেন্স পারমিট পাবেন, সেখানে লেখা থাকবে অ্যাজ এ স্টুডেন্ট আপনি 20 ঘন্টা কাজ করতে পারবেন। আপনি যদি কোথাও কাজ করতে যান, ওরা আপনাকে বলে দিবে যে তুমি 20 ঘন্টা বেশি কাজ করতে পারবে না সপ্তাহে। ডেনমার্কে বিদেশি শিক্ষার্থীরা মাসে 90 ঘন্টা, সো মান্থলি 90 আওয়ার্স। আগেগুলো ছিল ফিনল্যান্ডে 30 ঘন্টা, সুইডেনে 20 ঘন্টা, আর ডেনমার্কে হচ্ছে পুরো মাসে আপনি 90 ঘন্টা কাজ করতে পারবেন, পার্ট টাইম কাজ করতে পারবেন। কিন্তু ওই যে সেম আমি বন্ধের সময় অথবা ক্রিসমাস ভ্যাকেশন, আপনার পরীক্ষা শেষ হলে আপনি পুরোদমে ফুল টাইম কাজ করতে পারেন, যতক্ষণ কাজ করতে পারেন, এটা কোনো কাউন্ট করবে না। এই জিনিসগুলো একটু তো কাজের সময়ের সীমাবদ্ধতা থাকলেও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের চাকরির সুযোগ রয়েছে। তো যেমন বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহকারী বা গবেষণা সহায়ক হিসেবে কাজ করা, ল্যাব অ্যাসিস্ট্যান্ট অথবা টিচার অ্যাসিস্ট্যান্ট, রেস্টুরেন্ট, ক্যাফে ও ডেলিভারি সেক্টরে পার্ট টাইম চাকরির যথেষ্ট সুবিধা রয়েছে এই সমস্ত দেশগুলোতে। ফ্রিল্যান্সিং ও অনলাইন ভিত্তিক কাজও আপনি করতে পারেন, এবং এটা আপনার সময় ও দক্ষতা অনুযায়ী সুবিধাজনক। ডিগ্রি সম্পন্ন করার পর ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আপনার এই কাজের অভিজ্ঞতা অনেক কাজে দিবে। এটা হচ্ছে, তারপর ডিগ্রি সম্পন্ন করার পর ওয়ার্ক পারমিটের সুযোগ নিয়ে আমি বলবো। ফিনল্যান্ডে আপনি পড়াশোনা যে কোনো ডিগ্রি আপনি শেষ করার পর, ব্যাচেলর অথবা মাস্টার্স শেষ করার পর, আপনি নিজে চাকরি বা ব্যবসা করার জন্য আপনাকে 2 বছরের আবাসিক রেসিডেন্স পারমিট ওরা দেয়। আহ, এবং এই রেসিডেন্স পারমিটটা আপনার বর্তমান ছাত্র রেসিডেন্স পারমিট শেষ হওয়ার আগে আপনাকে করতে হবে। আপনি অ্যাপ্লিকেশন করবেন যে আমার পড়াশোনা শেষ এত তারিখে, তাই আমি আবার 2 বছর থাকার জন্য বা চাকরি খোঁজার জন্য আমি অ্যাপ্লিকেশন, এবং ওরা এটা সাথে সাথে দিয়ে দেয়, এবং ওরা খুবই ফ্লেক্সিবল। এটা মানে আপনি অ্যাপ্লিকেশন করার সাথে সাথে পেয়ে যান, খুব ডিলে করে না সুইডেনের ক্ষেত্রে। আর সুইডেনে কমপক্ষে আপনাকে 2 সেমিস্টার উচ্চশিক্ষা মানে সম্পন্ন করতে হবে, এটা ব্যাচেলর লেভেলে হোক বা মাস্টার্স লেভেলে হোক। তারপর ওরা আপনাকে চাকরি করার জন্য অথবা নিজেই ব্যবসা বা উদ্যোক্তা হওয়ার জন্য 12 মাসের আবাসিক পারমিট দিবে। সো ফিনল্যান্ডে পাবেন আপনি 2 বছর, সুইডেনে পাবেন আপনি 1 বছরের পারমিট। এর মধ্যে আপনাকে কাজ খুঁজে বের করতে হবে। আপনি যদি কাজ পান, দেন আপনি স্টে করতে পারবেন ওখানে। আর ডেনমার্কের কিছুটা সুবিধা, আপনি পড়াশোনা শেষ করার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে 3 বছরের আবাসিক পারমিট আপনাকে পেয়ে যাবেন। এই পারমিট আপনাকে চাকরি খোঁজা এবং পূর্ণকালীন কাজ করার সুযোগ দিবে। তো আমি যদি সামারাইজ করি, ফিনল্যান্ডে 2 বছর, সুইডেনে 1 বছর, আর ডেনমার্ক 3 বছর আপনার পড়াশোনার পর। এ হচ্ছে একটা কেবল তুলনামূলক চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সো এই সুযোগগুলো আপনাদেরকে ইউরোপে স্থায়ীভাবে কর্মসংস্থান করার জন্য সহায়তা করবে, বিশেষ করে প্রযুক্তি, প্রকৌশল ও স্বাস্থ্যসেবা। ফিনল্যান্ড, সুইডেন এবং ডেনমার্কের হেলথ সেক্টরে ওদের প্রচুর লোক দরকার। আগামী 3 থেকে 5 বছরের মধ্যে ওদের প্রতিটা দেশেই মোর দেন 30,000 স্বাস্থ্য সেবা কর্মী দরকার। ওদের মানুষজন কম, যার কারণে এই সমস্ত সাবজেক্ট গুলো যদি আপনি পড়াশোনা করেন, পাশ করার সাথে সাথে আপনি চাকরি পেয়ে যাবেন। সো আপনাকে চুজ করতে হবে আপনি কোন ধরনের সাবজেক্ট পড়বেন, যাতে করে আপনি ভবিষ্যতে এই সমস্ত দেশে থাকতে পারেন। দেন আমি আসবো আপনার স্থায়ী নাগরিকত্ব, যেটাকে আমরা বলি পার্মানেন্ট রেসিডেন্স। তো এটাও বিভিন্ন দেশে বিভিন্ন রকম ল আপনাকে ফলো করতে হবে। আপনি যদি ফিনল্যান্ডে 4 বছর ধরে একটানা বসবাসের অনুমতি মানে এ পারমিট থাকে, স্টুডেন্টরা এ পারমিট পায়। বেশ কিছুদিন হলো, আমরা যখন আসছি তখন ছিল বি, এখন এটা এ। আমাদের থাকতে হচ্ছে 8 বছর, এখন আপনি 4 বছর থাকলেই
আপনি স্থায়ী নাগরিকত্ব অ্যাপ্লিকেশন করার জন্য আপনি এলিজিবল। এটা হচ্ছে একটা এখনো পর্যন্ত রুলস আছে, যদিও বর্তমান সরকার এই রুলটা চেঞ্জ করার চিন্তা ভাবনা করতেছে, এবং আশা করা যায় আগামী জুন থেকে ওরা এটাকে 6 বছর করবে, এবং আপনার ফিনিশ ল্যাঙ্গুয়েজ বাধ্যতামূলক করবে। আগে কোনো ল্যাঙ্গুয়েজের দরকার ছিল না, আপনার একটা জব থাকলেই আপনি 4 বছর থাকার পরে এ পারমিট পেয়ে যাবে, যে পার্মানেন্ট রেসিডেন্ট পেয়ে, যেটা পি হয়ে যাবে, এ হয়ে যাবে পি। সো ফিনল্যান্ডে হচ্ছে 4 বছর। আর সুইডেনে একজন ছাত্র হিসেবে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে অধ্যয়নের জন্য ব্যয় করার সময় সাধারণত স্থায়ী বাসবাসনের জন্য গণনা করে। আপনি যত স্টুডেন্ট হিসেবে যত বছরই থাকুন না কেন, দিস ইজ নট কাউন্টেবল। আপনাকে ওয়ার্ক পারমিটে যেতে হবে, ওয়ার্ক পারমিটে 4 বছর থাকার পরে আপনি পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এটা হচ্ছে ফিনল্যান্ড এবং সুইডেনের মধ্যে একটা তুলনামূলক বিশ্লেষণ। আর ডেনমার্কে আপনাকে থাকতে হবে 8 বছর। সো অ্যাজ এ স্টুডেন্ট ইউ হ্যাভ টু বি দেয়ার ফর 8 ইয়ার্স। তারপর আপনি পার্মানেন্ট রেসিডেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, এবং এটা অথেন্টিক, এবং ওদের গভর্নমেন্টাল রোলস। এই আপনি যদি স্থায়ী নাগরিকত্ব পাওয়ার আরো কি কি শর্ত আছে সেগুলো জানতে চান, তাহলে এই লিঙ্কগুলো যদি আপনি ব্রাউজ করেন তাহলে আপনি জানতে পারবেন। তারপর হচ্ছে আপনি আহ, স্থায়ী নাগরিকত্ব পাওয়ার পর আপনি যদি ওদের দেশের নাগরিক নাগরিক হতে চান, তাহলে সেক্ষেত্রে আরো অনেকগুলো রুলস এবং আরো অনেকগুলো কোয়ালিফিকেশন আপনাকে পার করতে হবে। সে মনে করেন আপনি যদি ফিনল্যান্ডে নাগরিকত্ব পেতে চান, সেক্ষেত্রে আমার ক্ষেত্রে মনে করেন আমাকে 5 বছর থাকতে হবে। তারপর ওদের ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস করতে হবে, যেমন রিডিং, রাইটিং, লিসেনিং, এগুলো সব পাস করার পর আপনি স্থায়ী অ্যাজ এ সিটিজেন হিসেবে অ্যাপ্লিকেশন করার অনুমতি পাবেন। যদিও এখনো পর্যন্ত এই রুলস বহাল আছে, কিন্তু কিছুদিন পরে আরো অন্যান্য রুলস যোগ হবে নতুন সরকার আসার কারণে। তো যারা এই সম্পর্কে জানতে আগ্রহী, তারা এই সমস্ত ওয়েবসাইট গুলো দেখতে পারেন। সো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ফিনল্যান্ড, সুইডেন এবং ডেনমার্কের জন্য। যেমন ফিনল্যান্ডের সরকারি ভাষা হচ্ছে দুটা, যেহেতু ফিনল্যান্ড সুইডিশ দ্বারা শাসিত। আগেও অনেকদিন আমরা সুইডেনের আন্ডারে ছিলাম, সেই জন্য দুইটা ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ হয়, ফিনিশ এবং সুইডিশ। তো আপনাকে হয় ফিনিশ ভালো জানতে হবে অথবা সুইডিশ ভালো জানতে হবে নাগরিকত্ব পেতে হলে। অথবা যে কোনো চাকরি পেতে হলেই আপনাকে মিনিমাম কিছুটা ফিনিশ এবং সুইডিশ জানতে হবে। তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। আহ তারপর সুইডেনের সরকারি ভাষা হচ্ছে সুইডিশ, ডেনমার্কের সরকারি ভাষা ডেনিশ। ইংরেজি সবাই এখানে কম কম বেশি সবাই, ইভেন বুড়োরাও ভালো ইংরেজি জানে, এবং এজ এ ফরেনার আপনার কোনো কষ্টেই হবে না এখানে বাস করতে আপনি যদি ওই ভাষাগুলো নাও জানেন, কারণ ওরা যথেষ্ট ফ্রেন্ডলি, এবং ইংরেজিতেই ওরা ম্যাক্সিমাম সময় কথা বলে যারা বিদেশি। কিন্তু আপনি যদি ওই দেশের ভাষা জানেন, আপনার জন্য দরজা খোলা, আপনার চাকরি পাওয়ার অনেক সুবিধা। তো so আমি ভাইদেরকে বলবো, আপনারা যদি ইউরোপে আসেন, যে দেশে আসেন না কেন, সে দেশের ভাষাটা রপ্ত করার চেষ্টা করবেন। তার ফলে আপনি ভবিষ্যতে অনেক কোনো ব্যাক পাবেন না, এবং চাকরি পেতে আপনাকে এটা সাহায্য করবে। সো কিছু নিয়ম কানুন আপনাদেরকে মেনে চলতে হবে আসার পর। আহ, আপনার রেসিডেন্স পারমিট অলওয়েজ আপডেট থাকতে হবে। এই জিনিসটা এখানে অবৈধ কেউ থাকতে পারে না। আমি এখনো পর্যন্ত কাউকে অবৈধ দেখি নাই আজকে গত 22 বছর যাবত। তো আর আপনি যখন যদি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, এটা একাডেমিক ইন্টিগ্রিটি আপনাকে মেনে চলতে হবে, চিটিং এড়িয়ে চলতে হবে, চিটিং করা যাবে না। এবং আপনাকে পরীক্ষা দেওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাটেন্ডেন্স থাকতে হবে। সো এই অ্যাটেন্ডেন্স গুলো আপনি যদি এখানে আসার পর ইউনিভার্সিটিতে না গিয়ে কাজ শুরু করে দিলেন, তারপরে কিন্তু ওরা ডিপোর্ট করে দেয়। প্রচুর স্টুডেন্ট এই 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 বছর বাংলাদেশেই অনেক স্টুডেন্টকে ডিপোর্ট করা হয়েছে, যারা এখানে আসার পর পড়াশোনা না করে কাজ শুরু করেছিল। সো আপনাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে একটু আর কাজের বিধিনিষেধ, আপনাকে যে কর্মঘন্টা দেওয়া হয়েছে এজ এ পার্ট টাইম হিসেবে কাজ করার, আপনার সীমাটা অতিক্রম করবেন না। 30 ঘন্টা যদি দেওয়া হয়ে থাকে, আপনি 30 ঘন্টাই কাজ করবেন। বেশি কাজ করলে ওদের কাছে আপনি ওদের সিস্টেমে ধরা, আমরা সবাই ওদের কাছে সিস্টেমে ধরা। সো আপনি কত ঘন্টা কাজ করতেছেন সবগুলো লিস্ট থাকে। সো এটা এটা সম্পর্কে আপনাদেরকে আহ কি বলে যে ধারণা রাখতে হবে। তারপর আপনার হেলথ ইন্স্যুরেন্স আপডেট থাকতে হবে। এখানে আসার সময় আপনার হেলথ ইন্স্যুরেন্স করা বাধ্যতামূলক। তো এই জিনিস, আর হচ্ছে আপনি এদেশের রুলস এন্ড রেগুলেশনের প্রতি সম্মান সম্মান করবেন।
এবং আপনি যদি রুলস ভায়োলেট করেন আপনাকে পেনাল্টি দিতে হবে, এবং সবচেয়ে বড় পেনাল্টি হচ্ছে এই দেশ থেকে ডিপোর্ট করে দেওয়া হয়। তো আমি আজকের যে সমস্ত কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম মূলত আহ, এই তিনটা ওয়েবসাইট বেসড। এইগুলো আপনারা যদি ফিনল্যান্ড, সুইডেন এবং ডেনমার্ক সম্পর্কে জানতে চান, এই ওয়েবসাইট গুলো ব্রাউজ করবেন। আহ, তাহলে আপনারা এই দেশগুলোতে কিভাবে এডমিশন নেওয়া যায় সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন। সো আমি আহ, আমি আসলে এই স্লাইড দিয়ে শেষ করছি। আজকের এই সেশনে অংশগ্রহণের জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আশা করি এই আলোচনা আপনাদের ইউরোপে উচ্চশিক্ষার সুযোগ গ্রহণের জন্য সহায়ক হবে। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ধন্যবাদ এবং শুভকামনা। সালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ মুজিবুল হক মজুমদার স্যারকে। আপনার একটা খুব সুন্দর প্রেজেন্টেশন আই থিংক আমাদের যে স্টুডেন্টরা আছে তাদেরকে তাদের অনেক কনফিউশন দূর করবে। আমি অনেকক্ষণ ধরে সবার কমেন্ট গুলো পড়ছিলাম যে সবাই আসলে এতগুলি ইনফরমেশন যেগুলো আসলে সবগুলো একসাথে শুনে সবাই আসলে মানে সবার মনে রাখাটা বা ইয়ে করাটা একটু খুব টাফ, বাট নো ওয়ারিজ। আমাদের বনানীতে অফিস আছে রয়্যাল প্যাসিফিক এডুকেশনের। সো আমরা তো অলওয়েজ অ্যাভেলেবল আছি, এবং আমি ইনশাল্লাহ যে কোশ্চেন গুলো আছে সবার, আমি এগুলো সবগুলো কমেন্টে দেখছি, এবং আমি আমার ফোন নাম্বার দিয়ে দিব, অফিস অ্যাড্রেস বলে দিব, যে ইনশাল্লাহ আপনারা সবাই আগামীকাল থেকে আমাদেরকে ফোন করে বা অথবা আমাদের অফিস ভিজিট করে আমাদের সাথে ডিরেক্টলি কাউন্সিলিং ইউরোপের কান্ট্রিগুলোর উপর নিতে পারবেন। ইনশাল্লাহ আমরা সব ডিটেলস গুলো আমাদের অলরেডি স্যার যেগুলো বলেছে আমরা আরো ডিটেলস আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে হেল্প করব। এবং একটা অনেকে বলছে, হ্যাঁ শিওর শিওর স্যার বলেন। আহ, আপনি আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে আসতে পারবেন, এটা আমি বলতে ভুলে গেছি। কিন্তু সেক্ষেত্রে আপনার ব্যাংক সলভেন্সিটা একটু বেশি দেখাতে হবে। আচ্ছা, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। এবং এই যে এই খুঁটিনাটি ব্যাপারগুলো এগুলো নিয়ে আমরা ইন ডিটেলস আরো আলোচনা করব অফিসে আসলে। এন্ড অনেকে চাচ্ছিলেন যে এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ, বাট আসলে শুরুতে অনেকে যারা লেট করে জয়েন করেছেন তারা চিন্তা করছেন যে আমরা শুরুর ইনফরমেশন গুলো তো মিস করছি। নো ওয়ারিজ, আমরা এই ভিডিও ফুল রেকর্ডেড লিঙ্কটা আমাদের ইউটিউব পেজে দিয়ে দিব, আমাদের রয়্যাল প্যাসিফিক এডুকেশনের ইউটিউব পেজে। সেখান থেকে আপনারা তো দেখতে পারবেন, এবং আমাদের ভিডিও শেষে ডেফিনেটলি আমি আমার ফোন নাম্বার থেকে শুরু করে অফিস অ্যাড্রেস ডিটেলস গুলো বলে দিব, যেন আপনারা ইজিলি আমাদের রিচ করতে পারেন। কেমন? আর এবার থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ফিনল্যান্ড থেকে আমাদের স্টুডেন্টের জন্য অনেক ইনফরমেশন দিয়েছেন। আশা করি আমাদের স্টুডেন্টরা উপকৃত হবে ইনফরমেশন গুলো থেকে। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আমি শুনবো। আসসালাম। আচ্ছা, ঠিক আছে। এবার আমাদের সেকেন্ড যিনি স্পিকার আছেন উনি হচ্ছেন AKM ফখরুদ্দিন দেওয়ান স্যার। উনি উনি মাস্টার্স মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট, HRH ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাই সায়েন্স, অ্যাপ্লাই জার্মানি। তো উনি উনার প্রেজেন্টেশন এখন আপনাদেরকে দিবে, এবং উনার ইন্ট্রোডাকশনটাও দিবে। ইনশাল্লাহ উনার ডিটেলস ইনফরমেশন গুলো আপনারা এনজয় করবেন। জি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমাদের স্টুডেন্ট আছে, ইনশাল্লাহ আপনি আপনার ডিটেলস গুলো যদি একটু শেয়ার করতেন আমাদের স্টুডেন্টের সাথে। যে আমি প্রথমেই সরি, আমি একটু অফিসে ওই আমাদের বার্লিনে ফিল্ম ফেস্টিভ্যাল চলছে, তো সেই জন্য আমাকে একটু এক্সট্রা কাজ করতে হচ্ছে। তো আমি জি। একটু অফিসে আছি, তারপর আমি যতটুকু সম্ভব হয় আমি একটু ইয়া করব। এনিওয়েজ, আমি AKM ফখরুদ্দিন দেওয়ান। আহ, বাংলাদেশে আমার বাসা হচ্ছে কুমিল্লাতে। যে কুমিল্লার যারা যারা আছেন তারা সবাই খুশি হবেন শুনলে। কুমিল্লা শহরে ঝাউতলায়। আর আমি আহ, ঢাকা সিটি কলেজের স্টুডেন্ট ছিলাম। দেন 2009-এ আমি ইউকে চলে গিয়েছি আমার ব্যাচেলর করার জন্য। ব্যাচেলর অ্যান্ড MBA ওখানেই করেছি। ব্যাচেলর করেছি বিজনেস ম্যানেজমেন্টে এবং MBA করেছি ইনফরমেশন ম্যানেজমেন্ট। দেন আমি জার্মানিতে এসছি 2018-তে। দেন এখানে মাস্টার্স করেছি SRH ইউনিভার্সিটি, এখানে এটাকে বলে SR হা অ্যাপ্লাইড সায়েন্স। এটাতে আমি ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টের উপর মাস্টার্স করেছি, লাইক সেকেন্ড মাস্টার্স। দেন আমি 2 বছর ওয়ার্ক পারমিটে ছিলাম। দেন ওয়ার্ক পারমিটের পর দেন PR পেয়েছি রিসেন্টলি, লাস্ট ইয়ার। দেন আমার ফ্যামিলি এসেছে লাস্ট ইয়ার। সো আপনাদের সাথে আমার যেই মূলত এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো আপনারা যেটা চাচ্ছেন বা আপনাদের যে ড্রিম, আই বিলিভ যে আপনারা ইউরোপে পড়তে আসবেন, তো ইউরোপের ক্ষেত্রে জার্মানি অবশ্যই আমি জানি, আমি যতটুকু জানি আর কি, আমার নলেজে আছে যে জার্মানি সবার ফার্স্ট প্রায়োরিটি থাকে ইউরোপের জন্য।
obviously Germany one of the best country for like student, হ্যাঁ ইউরোপের মধ্যে, যেহেতু এখানে ফ্রি এডুকেশন আছে এবং এখানে জব মার্কেট ভালো, ওদের ইকোনমি ওয়ান অফ দ্য বেস্ট। সো সব মিলিয়ে এখানে আসা সহজ, আবার ইন এ সেন্স একটু কঠিন, কারণ এখানে খুব একুরেট সবকিছু না থাকলে ওরা জব ভিসা দিতে চায় না। বাট আপনি যদি আপনার সার্টিফিকেট, তারপর আপনার আদার্স যে পেপারস গুলা আছে সবগুলো যদি ঠিকঠাক ভাবে কোনো মানে মানে ইয়ে না করে, মানে অনেকে যেটা করে বাংলাদেশে সার্টিফিকেট একটু 2 নাম্বার থাকে বা ইয়া থাকে, ওগুলো যদি না হয় তাহলে সবকিছু জেনুইন থাকলে ওরা আপনাকে 100% ভিসা দিবে। ওরা ভিসা নিয়ে বেশি একটা ঝামেলা করে না, ছোট একটা ইন্টারভিউ নেবে তারপর ভিসা দিবে। সো এখানে স্টুডেন্টের জন্য সবচেয়ে বড় রিকোয়ারমেন্ট যেটা, ভিসা পাওয়া ইজি, সবচেয়ে বড় রিকোয়ারমেন্ট যেটা এটা হচ্ছে অ্যাডমিশন। হ্যাঁ, তো আপনাকে ইউনিভার্সিটি চুজ করতে হবে আপনার সাবজেক্ট ওয়াইজ, আপনাকে কোন ইউনিভার্সিটিতে আপনি যাবেন, আপনার পছন্দের ইউনিভার্সিটি কোন শহরে যাবেন, বার্লিন, মিউনিক, ফ্র্যাঙ্কফুর্ট, কোলন, আপনি কোথায় যাবেন আপনি ওটা আপনি সিলেক্ট করবেন, বা আপনি নিজে চয়েস করবেন, আপনার একটা লিস্ট বানাবেন, চয়েস লিস্ট। হ্যাঁ, দেন আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। আই বিলিভ আপনি যদি 8টা থেকে 10টা ইউনিভার্সিটি সিলেক্ট করেন তাইলেই আমার মনে হয় এগুলো থেকে একটা দুইটা হয়ে যাবে। সরি, জাস্ট 1 সেকেন্ড, আমি সরি টু ইন্টারাপ্ট। সরি, একটা ফোন এসেছিল। সো যেটা বলছিলাম যে আপনার ইউনিভার্সিটি ক্ষেত্রে ইউনিভার্সিটি চুজ করতে হবে, দেন ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট হলো যে আপনাকে আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো ওরা আরেকটা থার্ড পার্টির আন্ডারে ডকুমেন্ট গুলা মানে অ্যাসেসমেন্ট করে, সেটা হচ্ছে ইউনি অ্যাসিস্ট। সো এখন ব্যাপার হচ্ছে আপনার যে রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে এমবিসি রিকোয়ারমেন্ট আছে। আপনি যদি মাস্টার্স এর জন্য আসেন আপনাকে মিনিমাম 5.5 পেতে হবে আইএলটিএস এ। হ্যাঁ, মিনিমাম 5.5। আপনার এখানে কোর্স গুলো থাকবে ইংলিশে। আর এখানে আপনাকে অবশ্যই অবশ্যই অ্যাডমিশনের জন্য আপনাকে মোটিভেশন লেটারটা খুবই ভালো হতে হবে, খুবই খুবই ভালো হতে হবে। মানে তারা তারা দেখবে আপনি কেন এই সাবজেক্টে পড়তে চান, এই ইউনিভার্সিটিতে পড়তে চান, এবং আপনার ফিউচার ড্রিম কি, আপনি কি করবেন আফটার গ্রাজুয়েশন, আফটার মাস্টার্স। হ্যাঁ, আপনি এই জিনিসটা, এই সাবজেক্ট পড়ার পর আপনি কি করবেন, এটা খুবই খুবই লজিক্যাল এবং খুবই কনস্ট্রাকটিভ হতে হবে। হ্যাঁ, আপনি কপি করে পেস্ট করে দিয়ে দিবেন, হবে না। সো এই ক্ষেত্রে আপনার আপনার সাথে আমার মনে হয় আপনি যদি ফার্দার মুভ করেন তাহলে রয়্যাল প্যাসিফিক আপনার সাথে সারাক্ষণই থাকবে। আপনার যে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো আছে ওগুলা আপনার সাথে বসে আপনার সাথে ডিসকাস করে এগুলা ফার্দার একুরেট একুরেট করে দেন আপনার অ্যাপ্লিকেশন করবে। তো সেই জন্য আপনার রয়্যাল প্যাসিফিকের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো সময়। রাফসান সাহেব আছেন। আর এরপর হচ্ছে এখানে জব অপরচুনিটি, আপনি 140 দিন পার্ট টাইম কাজ করতে পারবেন। সরি, 240 দিন পার্ট টাইম কাজ করতে পারবেন 365 দিনের মধ্যে, আর 140 দিন হচ্ছে ফুল টাইম জব করতে পারবেন। আর এখানে জব অপরচুনিটি বলতে বার্লিনে স্টুডেন্টদের জব অপরচুনিটি ভালো। আপনি যদি স্টুডেন্ট ওয়ার্ক করতে চান এটাও করা যায়। আর যদি আপনি আহ, আহ, মানে পড়াশোনার পাশাপাশি জাস্ট পার্ট টাইম রেস্টুরেন্ট বা ম্যাকডোনাল্ডস, কেএফসি, বুর্গার কিং এগুলো যদি করতে চান এগুলো করতে পারবেন, এগুলো আছে। আহ, তবে প্রফেশনাল জব যেটা হয়, যেটা হচ্ছে আপনি পড়াশোনার পর, মাস্টার্স এর পর যেটা করবেন, সেটা পেতে একটু বেগ পেতে হয়। যেহেতু কেন বেগ পেতে হয়, কারণ এখানে মানে আপনি বাংলাদেশি স্টুডেন্ট বা আপনি কোন দেশের স্টুডেন্ট তারা এটা দেখবে না, আপনার ইন্টারভিউ নেবে। আপনার ইন্টারভিউ যদি কোম্পানি আপনাকে পছন্দ করে দেন
আপনাকে জব দেবে। তো এখানে বেসিক্যালি বেসিক স্যালারি যেই হয়, মানে কোনো কোম্পানিতে আপনি জয়েন করলেন, বেসিক স্যালারি স্টার্ট হয় ধরেন 36,000 ইউরো দিয়ে ইয়ারলি। তো আপনার ভিতরে যদি সেই ক্যাপাবিলিটি না থাকে, সেই মানে যোগ্যতা না থাকে, অবশ্যই তারা আপনাকে এই টাকা দিবে না। সো আপনাকে অবশ্যই মানে যোগ্যতা বানাতে হবে বা আপনার ক্যাপাবিলিটি বানাতে হবে। আপনার যেটা মানে তাদের কোম্পানি আপনাকে নিবে, যে কারণে নিবে সে কারণটা আপনাকে ফুলফিল করতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের বাঙালি স্টুডেন্টরা আমি যেটা দেখেছি একটু পিছিয়ে আছে। সো এই ক্ষেত্রে আপনারা একটু মানে টেকনিক্যালি আপনাকে আপনাকে মুভ করতে হবে। হ্যাঁ, আপনি যেই সাবজেক্টে পড়ছেন আইটি এর, এখানে ফিল্ড খুবই ভালো। ম্যানেজমেন্ট, আপনাকে জার্মান খুব ভালো জানতে হবে। আইটিতে জার্মান একটু কম জানলে হয়, জব পাওয়া যায়, বাট ম্যানেজমেন্টে একটু টাফ, আপনাকে অবশ্যই জার্মান জানতে হবে। আর জার্মান এখানে এসে আপনাকে ইউনিভার্সিটি, আপনি যখন পাবলিক ইউনিভার্সিটিতে আসবেন তখন আপনাকে অবশ্যই এই জার্মান ইউনিভার্সিটি থেকে জার্মান ফ্রি ক্লাস দেবে। আর আপনি পাশাপাশি যদি ইন্টেন্সিভ কোর্স করতে চান ওটাও করতে পারবেন। এখানে অনেক প্রাইভেট স্কুল আছে যেটাতে আপনি জার্মান করতে পারবেন। আর স্টুডেন্ট জব পাওয়া যায় মোটামুটি, বার্লিনে পাওয়া যায় ভালোই। আর বাইরে যদি আপনি বলেন বড় বড় শহরগুলোতে ভালোই পাওয়া যায়, কিন্তু ছোট যে গ্রাম গুলো আছে বা ছোট শহরগুলো আছে ওগুলোতে একটু কঠিন জব পাওয়া। বাট আপনি যদি পাবলিক ইউনিভার্সিটি, আপনার কোনো খরচ তো নাই। আপনি ধরেন সেমিস্টার ওয়াইজ আপনাকে হয়তো বা পেমেন্ট করতে হবে অ্যারাউন্ড 300 থেকে 400 ইউরোস। আর ওদের এই 300 to 400 ইউরোস এর মধ্যে আপনাকে ট্রাভেলিং ফ্রি। আপনি যেই শহরে পড়বেন ওই শহর পুরোটাই আপনাকে ফ্রি। আপনি বার্লিনে পড়লে বার্লিনে আপনি স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে আপনি পুরো বার্লিন ট্রাভেল করতে পারবেন। এটা ফ্রি, ঠিক আছে, এই টাকার মধ্যেই, সেমিস্টার ফির মধ্যে। আর এখানে স্টুডেন্ট আপনি যখন অ্যাডমিশন পাবেন আপনাকে 8 থেকে 10টা ইউনিভার্সিটি, যেটা আমি বললাম 8 থেকে 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। দেন আপনি যখন অ্যাডমিশন পাবেন তখন আপনাকে ব্লক অ্যাকাউন্ট করতে হবে বিফোর সাবমিশন। এমবিসিতে আপনি পেপার সাবমিশনের আগে আপনাকে ব্লক অ্যাকাউন্ট করতে হবে, যেটা অ্যারাউন্ড বাংলাদেশি টাকা 16 থেকে 17 লাখ টাকা। এটা ইউরো রেটের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এটা আপনাকে করতে হবে। তো এখানে এক্সট্রা আপনার কোনো ব্যাংক ব্যালেন্স দেখাইতে হবে না, কোনো মানে আপনার কাজিন বা আপনার চাচা মামা খালু ওনাদের বড় অ্যাকাউন্ট কোটি কোটি টাকা দেখাইতে হবে না অস্ট্রেলিয়া কানাডার মতো। এখানে এইটা খুবই ভালো, এবং এই টাকাটা আপনি ব্লক অ্যাকাউন্ট করে আপনি জার্মানিতে ট্রান্সফার করবেন। আপনার ভিসা যদি না হয় এই টাকা আপনি আবার আপনার অ্যাকাউন্টে ফেরত পাবেন বাংলাদেশে। তো বাংলাদেশে এটা ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক থেকে এটা ট্রান্সফার করা যায়। আর এখানে যখন আপনি আসবেন, যদি আপনি বাংলাদেশে টাকা কারো থেকে নিয়ে আসেন বা কারো থেকে ধার করেন, সেটা আপনি এখানে আসার পরে আপনাকে এই টোটাল টাকাটা ওরা 12 মাসে ইনস্টলমেন্টে আপনাকে রিটার্ন করবে। সো এই টাকাটা আপনি ওদেরকে দিয়ে দিবেন না, ঠিক আছে। সো ওরা আপনাকে টোটাল টাকাটা, এটা আপনার লিভিং ফুড আদার্স সবকিছু মিলিয়ে ওরা একটা এস্টিমেটেড হিসাব করে আপনাকে বলে যে এটা আপনি নিয়ে আসেন। এটা আপনি আবার উঠিয়ে আবার ফেরতও দিতে পারবেন বাংলাদেশে, নো প্রবলেম। আর এখানে স্টুডেন্ট জব করে অ্যারাউন্ড আপনি 1000-1200 ইউরো ইনকাম করা ইজি। হ্যাঁ, এত ডিফিকাল্ট কিছু না। আর খরচ যদি বলেন ইউরোপের, আমি বলবো ওয়ান অফ দ্য চিপেস্ট শহর হচ্ছে বার্লিন। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে আপনি মোটামুটি 500-600 ইউরো দিয়ে আপনি থাকা খাওয়া এটা বা মানে 600-700 ধরেন। হ্যাঁ, যদি আপনি লাক্সারি লাইফ লিড না করেন তাইলে আমার মনে হয় 700 ইউরোর মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, সো আর যেটা হচ্ছে ডিপেন্ডেন্স, যে ডিপেন্ডেন্ট আনার, আপনারা যারা বিবাহিত আছেন বা ফার্দার বিয়ে করবেন ইন ফিউচার, তাদের জন্য যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট, আপনি স্টুডেন্ট অবস্থায় যখন আসবেন তখন একসাথে ডিপেন্ডেন্ট আনাটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে, কারণ ওইটার জন্য আপনার ডিপেন্ডেন্টের A1 থাকতে হয়। হ্যাঁ, জার্মান ল্যাঙ্গুয়েজ, এবং ওই ডিপেন্ডেন্টের আবার ব্লক অ্যাকাউন্টও করতে হবে। So এটা একটু ডিফিকাল্ট, যদি আপনি ওইটা ফুলফিল করতে পারেন তাহলে আনতে পারবেন।
বাট সবাই আমি সাজেস্ট করবো যে আপনারা আগে আসেন, আপনারা আগে বুঝেন, আপনারা আগে নিজে একটু কোপ আপ করেন এখানে আহ, পরিবেশের সাথে, এখানে এনভায়রনমেন্টের সাথে, দেন আপনার ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন। তো স্টুডেন্ট অবস্থায় ডিপেন্ডেন্ট মানে আনাটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে। বাট আপনি যখন 2 বছর পড়াশোনা শেষ করবেন মাস্টার্স, দেন আপনি পিআর এর জন্য, সরি, আপনি জব সার্চে যাবেন 16 মাসের জন্য, 18 মাসের জন্য, 1.5 বছর। এটাকে বলে তারা আরবাইট জুকে জব সার্চ ভিসা। তো এটাতে যাবেন, এই মধ্যে 18 মাসের মধ্যে আপনাকে জব খুঁজে বের করতে হবে, আপনার প্রফেশনাল জব যেটা বলে। প্রফেশনাল জব আপনি যখন পাবেন, তখন 2 বছর 24 মাস আপনাকে ফুল টাইম জব করতে হবে, ভালো একটা পজিশনে, হ্যাঁ, অ্যারাউন্ড লাইক সুপারভাইজার, ম্যানেজার, এরকম পোস্ট গুলোতে, যে আপনি লিড করছেন কোনো টিম, ঠিক আছে। ওইটাতে জব করতে হবে। জব করার পরে আপনি 2 বছর যাওয়ার পরে আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন সরাসরি। সেক্ষেত্রে আপনাকে B1 ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট দিতে হবে, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট দিতে হবে। আর 2 বছর যে আপনি কাজ করছেন, 24টা পে স্লিপ। 1 সেকেন্ড। সো আপনি যেটা বলছিলাম, যে আপনি ইয়ের পরে আপনি ডিপেন্ডেন্ট, মানে সরি, আপনি 2 বছর পর আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনার পিআর এর রিকোয়ারমেন্ট গুলাই এগুলাই থাকবে। আপনাকে 24 মাসের পে স্লিপ জমা দিতে হবে, প্লাস আপনাকে B1 সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে। আর তেমন কোনো ঝামেলা নাই, পিআর খুব ইজিলি পাওয়া যায়। আর আপনি 5 বছর যখন হবে আপনার, আপনি আহ, সরাসরি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, জার্মান পাসপোর্ট, ঠিক আছে। তো মূলত এটাই। আর এখানে আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, এখানে মাস্টার্স আসাটা একটু ইজি, ব্যাচেলরে আসাটা একটু ডিফিকাল্ট। কারণ হচ্ছে ব্যাচেলরে বাংলাদেশে আমরা ইন্টারমিডিয়েট যেটা হয় এটা হচ্ছে 12 ক্লাস, আর এখানে তারা হিসাব করে 13 ক্লাস। হ্যাঁ, তো তাদের হিসাবে আপনি 1 ক্লাস কম আছে, তো সেজন্য আপনাকে সরাসরি ইউনিভার্সিটি তো চান্স দিবে না। তো সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশে 1 বছর আহ বেশ, Dankeschön। তো আপনি যদি আহ, বাংলাদেশে 1 বছর অনার্স করে থাকেন, অনার্স বিকম যেটাই বলেন, 1 বছর করে থাকেন, তাইলে আপনার তারা ওইটা 13 ক্লাস হিসাব করবে, দেন আপনি এলিজিবল টু অ্যাপ্লাই। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে ব্যাচেলরে চান্স পাওয়াটা একটু ডিফিকাল্ট এখানে। 4 বছরের কোর্স ব্যাচেলরে ইংলিশ কোর্স পাওয়া একটু ডিফিকাল্ট, সেই জন্য আহ, আহ, ও আপনি যদি ব্যাচেলরে আসতে চান, তাহলে আমি বলবো যে আপনাকে একটু জার্মান ল্যাঙ্গুয়েজও জানাটা জরুরি। জার্মান ল্যাঙ্গুয়েজ প্লাস ইংলিশ, তো এরকম অনেক কোর্স পাবেন আপনি, যে হাফ ইংলিশ হাফ ডয়েচ, ঠিক আছে। আর উম, আর ব্যাচেলরের পরে স্টাডি গ্যাপ যেটা মানে থাকে মাস্টার্স এর জন্য, সেটা কোনো সমস্যা না, সেটা তারা কাউন্ট করে না, যে আপনি মাস্টার্স যে কোনো সময় করতে পারেন। বাট আপনি যদি এইচএসসির পরে আপনার বড় গ্যাপ থাকে, তখন তারা এটা কাউন্ট করে, তখন তারা এটা আপনাকে জিজ্ঞেস করবে বা আপনাকে ইয়ে করবে, যে আপনি ইন্টারমিডিয়েটের পরে এত গ্যাপ কেন, ঠিক আছে। ব্যাচেলরের পরে গ্যাপ থাকলে কোনো প্রবলেম না, আপনি যে কোনো বয়সে আপনি মাস্টার্স এর জন্য আসতে পারবেন, এটা প্রফেশনাল কোর্স। তো আর আহ, উম, আর আর কি, আর কোনো ইনফরমেশন আছে নাকি আমি জানি না আমার থেকে। এরকমই এতটুকুই আমার মনে হয়, মানে আজকের জন্য ইনাফ। আর যদি ফার্দার আপনাদের কোনো কোয়েরি থাকে, কোনো ধরনের মানে
ইনফরমেশন জানার থাকে আপনারা রাফসান সাহেবের সাথে যোগাযোগ করবেন। আর আমি আছি, কোনো সমস্যা নাই, যে কোনো সময় আপনাদের সার্বিক সহযোগিতার জন্য রয়্যাল প্যাসিফিক আপনাদের সাথে আছে। আর আহ, আহ, আর যেটা হচ্ছে আপনারা আরেকটা জিনিস যেটা আমি একটা কোশ্চেনে দেখলাম যে মিডিয়াম অফ ইংলিশ আপনার অ্যাকসেপ্ট করে কিনা। হ্যাঁ, এখানে অ্যাডমিশনের ক্ষেত্রে মিডিয়াম অফ ইংলিশ অ্যাকসেপ্ট করে, বাট ইউনিভার্সিটি মিডিয়াম অফ ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে, কিন্তু এমবিসি রিকোয়ারমেন্ট আইএলটিএস সার্টিফিকেট। সো এমবিসি তে আপনি মিডিয়াম অফ ইংলিশ দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, সো সেই ক্ষেত্রে আপনাকে আইএলটিএস দিতেই হবে। ঠিক আছে, তো দ্যাটস অল রাফসান সাহেব। এখন আপনার সে কাছে আমি ইয়ে করছি, আপনি একটু আহ অসংখ্য ধন্যবাদ। আসলে অনেক ব্যস্ততার মধ্যে আসলে আপনি ইনফরমেশন গুলো দিয়েছেন। এন্ড আসলে আমাদের এখানে যারা স্টুডেন্টরা আছে আমি বলবো যে তারা খুবই এক্সাইটেড, এবং তারা যে ইনফরমেশন গুলো পেয়েছে এটা তাদেরকে কিছুটা ডিসিশন নিতে হেল্প করবে। বাট আরো ডিটেলস তো ডেফিনেটলি অনেক পার্সোনালাইজড, বলতে গেলে কাউন্সিলিং এর জন্য আসলে আরো ডিটেল লাগে। তো সেক্ষেত্রে আমি সবারকে বলবো যে আমাদের রয়্যাল প্যাসিফিক এডুকেশন অফিসে ডেফিনেটলি সবাইকে স্বাগতম, যে সবাই আসলে আমাদের কাউন্সিলিং এক্সপার্ট কাউন্সিলিং টিম তো আছে, আমি থাকবো, এবং সেক্ষেত্রে আপনাদেরকে আরো ডিটেলস জানাতে পারবো, যে ক্ষেত্রে আপনাদের ডিসিশনটা নিতে আরো হেল্পফুল হয়। এবং আমি যদি বলি এ.কে.এম. ফকিরুদ্দিন দেওয়ান স্যার, আপনাকে খুবই ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যে আপনি আসলে সময় দিয়েছেন। আমাদের স্টুডেন্টরাও বেসিক্যালি বাংলাদেশে এরা ইনফরমেশন প্রপারলি পেলে একটা ডিসিশন নিতে পারে। তো এই ইনফরমেশন গুলো অ্যাকচুয়ালি আপনার যে এক্সপিরিয়েন্স থেকে যে ইনফরমেশন গুলো, এবং বলতে গেলে হোল প্রসেসিং এর ক্ষেত্রে আপনি যে ডিটেলস গুলো বলেছেন, এগুলো তাদেরকে হেল্প করবে, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি শিওর। আর মাঝখানে আরেকটা জিনিস আমি জাস্ট লাস্টলি বলে থাকি, শিওর, লাস্ট শিওর। নট দ্য লিস্ট, যেটা হচ্ছে আমি আসলে বাংলাদেশে মানে অনেক এটা স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি আর কি। বাংলাদেশে আমি অনেক কনসালটেন্সি ফার্ম দেখেছি, অনেকে আমার সাথে কথা বলেছে তাদের সেমিনারের জন্য করার, মানে কথা বলার জন্য, বা তাদের সাথে মানে স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য। বাট আমি আসলে অত মানে সলিড ইনফরমেশন বা সলিড মুভমেন্ট আমি কোনো এজেন্সি বা আপনি বলেন কোনো কনসালটেন্সি ফার্মে দেখিনি। তো আমি বলবো যে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট রয়্যাল প্যাসিফিক বাংলাদেশে। তো থ্যাংক ইউ, আমি থ্যাংক ইউ। ফার্স্ট ফার্স্ট লাস্ট টাইম মানে আমি কোনো মানে কনসালটেন্সি ফার্মের সাথে সেমিনারে কথা বলছি। এবং আমি আই হোপ আপনারা যারা ড্রিম দেখছেন, আপনারা যারা ড্রিমার, আপনাদের সেই ড্রিমকে বাস্তবায়ন করার ক্ষেত্রে রয়্যাল প্যাসিফিক আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবে। এবং আপনাদের ড্রিমকে বাস্তবায়ন করার জন্য ওনারা ওনাদের 100% বাউন্ড দ্য লিমিট আপনাদেরকে ইয়ে করবে, হেল্প করবে। সো দ্যাটস অল ফর মাই সাইড। বা আপনাদেরকে বেস্ট অফ লাক। আর জার্মানি এসে দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ইউর কন্ট্রিবিউশন, থ্যাংক ইউ স্যার। এবার আমি যদি বলি আমাদের থার্ড স্পিকার যিনি আছেন, উনি ইউকে থেকে আমাদেরকে আজকে ইউকে ডিটেলস গুলো জানাবেন। এবং পাশাপাশি ওনার নাম হচ্ছে মাহবুব আলী খানসু স্যার, এবং উনি অলরেডি জয়েন করে ফেলেছে। এবং উনি বেসিক্যালি মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাংলিনা রাস্কিন ইউনিভার্সিটি অফ ইউকে। এন্ড উনি আজকে ইউকে নিয়ে ডিটেলস আপনাদের কাছে বলবেন, এবং উনি আমাদের রয়্যাল প্যাসিফিক একজন সম্মানিত ডিরেক্টর। সো আমি স্যারকে যদি বলি, স্যার আপনি আপনার ইন্ট্রোডাকশন দিয়ে যদি আপনার প্রেজেন্টেশনটা আমাদের স্টুডেন্টের মাঝে দিতেন। আমি আমার এখানে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এখন বোঝা যাচ্ছে কথা আমার? হ্যাঁ, রাইট স্যার, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। একটু প্রবলেম হচ্ছিল। আসসালামু আলাইকুম সবাইকে। রয়্যাল প্যাসিফিক এডুকেশনের আজকের ওয়েবিনারে অংশগ্রহণ করার জন্য সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি আজকের এখানে, আপনারা ব্রিটেন সম্বন্ধে ধারণা আছে, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, যে প্রাচ্য যেটা বলা হয় যে ব্রিটেনের সারা বিশ্বের লেখাপড়া এবং উন্নত মানের পড়াশোনা করতে গেলে প্রথমে চলে আসে বিলেতের কথা। আপনারা ছোটবেলায় জানেন, মনে হয় শুনে আসছেন আপনাদের বাবা দাদা চাচাদের কাছে, যে বিলেতে পড়াশোনা করতে যায়। এম আই রাইট? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেকে মাথা নাড়াচ্ছেন, আমি দেখতেছি। বিলেতের পড়াশোনা আর ইউরোপের পড়াশোনাতে একটু ডিফারেন্স টাইম যেটা বলবো, যে ইউরোপের পড়াশোনাটা যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়তে হয়, যে কোনো একটা ভাষা নিয়ে, ভাষা থাকলে ওই রিলেটেড।
কিন্তু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে যে ব্রিটেনের যে এই মানটা, এই মানটা সারা বিশ্বে অ্যাকসেপ্টেবল। এই জন্য বেশিরভাগ স্টুডেন্টই ব্রিটেনে এবং আমেরিকায় পড়াশোনা করতে যায়। আর এই ব্রিটেনে পড়াশোনার জন্য এবং স্থায়ী হওয়ার জন্য আমাদের দেশে, বিশেষ করে আমাদের এই সাউথ এশিয়া কান্ট্রিজের যারা আছেন, তারা কেন এটা বেছে নেয়? কারণ এখানে একদিকে যেমন আমাদের এই লেখাপড়া শেষ করে স্থায়ী হওয়ার একটা ব্যবস্থা করে দেয়, সাথে সাথে আবার আমাদের উপার্জন যা অন্যান্য কান্ট্রিজ যেতে এখানে আর্ন করার পসিবিলিটি বেশি থাকে। এই দুটার কারণে এদেশে বেশিরভাগ মানুষ, এই মানে সাউথ এশিয়ার মানুষ বেশিরভাগ এখানে পড়াশোনা এবং সেটেল হওয়ার প্ল্যান করে। এখন যদি আসে যে মানে পড়াশোনার জন্য এই কি কি মানে বাংলাদেশের থেকে আসার জন্য কারা কোন দিকে প্ল্যান করবে, যার যেদিকে যোগ্যতা সেদিকে তো প্ল্যান করবে, এটাই স্বাভাবিক। এখন আমি স্টেপ বাই স্টেপ বলবো যে এই কার এজ কত হলে, কার কোয়ালিফিকেশন কেমন থাকলে এখানে আসতে পারে। আমি ফার্স্টেই একটা বলবো যে এই যারা ইন্টার পাস করে এখানে আসতে চায়, তারা বেশিরভাগই আসতে চায় অনার্স লেভেলে। অনার্সের ক্ষেত্রে দুইটা স্টেপ আছে, একটা আছে কেউ আছে ফাউন্ডেশন নিয়ে আসে, একটা ফাউন্ডেশন ছাড়া আসে। যারা ফাউন্ডেশন নিয়ে আসে তারা কারো আইএলটিএস 5-এর নিচে থাকে, আইএলটিএস মানে বি মানে ইংলিশ লেভেলটা যে কি B1 লেভেলের নিচে থাকলে এটা ফাউন্ডেশন নিয়ে আসা যায়। আর B1 এর উপরে থাকলে এখানে ফাউন্ডেশন ছাড়াই আসা যায়। এটা একটা দুইটা সুবিধা। ফাউন্ডেশন নিয়ে আসলে যেটা সুবিধা, সেটা কি সুবিধা, সেটা যে এই ভিসার যে মেয়াদটা, ডিউরেশন টাইমটা এটা বেশি পাওয়া যায়, ভিসার মেয়াদটা বেশি পাওয়া যায়। এই জন্য ফাউন্ডেশন নিয়ে আসে অনেকে। আবার অনেকে ফাউন্ডেশন ছাড়া আসে, যার চিন্তা করে আমার দরকার নেই ভিসার মেয়াদ, আমি তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে বাংলাদেশে ব্যাক করব। এখন অনেকে চিন্তা করতে পারে যে ফাউন্ডেশন কেন নিয়ে আসে। যাদের ওই যে এদেশে আপনারা জানেন মনে হয়, পড়াশোনা শেষ করে আরেকটা মাস্টার্স, অনার্স শেষ করে মাস্টার্স শেষ করে পিএইচডি শেষ করে PhD এবং শেষ করে 10 বছর থাকলে এদেশে স্থায়ী হওয়া যায়। এটা আপনারা জানেন মনে হয়। এই জন্য অনেকে ফাউন্ডেশন সহ আসে, যে আমাদের ওই 10 বছর পুরানটা সহজ হয়, এই জন্য অনেকে ওই ফাউন্ডেশন নিয়ে আসে। তাহলে আমরা দেখতে পারলাম কি যে অনার্স লেভেলে কেউ ফাউন্ডেশন সহ আসে, কেউ ফাউন্ডেশন ছাড়া আসে। এছাড়া আরেকটা কোর্স আছে এখানে, PGDT, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ট্রেনিং। এই কোর্সে আসে সাধারণত এই ল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা। তারা কেন আসে? এটা মেয়াদটা হতে 1 বছরের মেয়াদ। 1 বছরের মেয়াদে তারা ল ব্যাকগ্রাউন্ড, এই PGDT শেষ করে তারা যারা লয়ের ব্যারিস্টার হতে চায়, সলিসিটর হতে চায়, তাদের ইজিলি তারা LPPC করার জন্য চলে যেতে পারে। সো এবং এটার আরেকটা সুবিধা কি, এটা ইউনিভার্সিটির মতো 12,000, 13,000, 14,000 ইয়ারলি যে টিউশন ফি, এত বেশি না, মাত্র 9,000 টিউশন ফি এই PGTD কোর্সটা করার জন্য, এটাও আছে। আবার এখন আপনারা জানেন মনে হয় যে মাস্টার্স এখন দুইটা ভাগ হয়ে গেছে যে গত 1.5 বছর আগে থেকে এখানে মাস্টার্সে এই ডিপেন্ডেন্ট অ্যালাউ বন্ধ করে দিয়েছে। এই ডিপেন্ডেন্ট অ্যালাউ বন্ধ করে দেওয়ার কারণে বিভিন্ন দেশ থেকে মাস্টার্স স্টুডেন্ট আসা কমে গেছে ঠিকই, এরপর আসতেছে, যার দরকার তারা আসতেছে। কিন্তু রিসেন্টলি গত বছর খানিক আগে 6টা থেকে 7টা ইউনিভার্সিটি মাস্টার্স ইন রিসার্চ নামে একটা কোর্স করছে। মাস্টার্স ইন রিসার্চে আপনারা আসতে পারবেন উইথ ডিপেন্ডেন্ট। এটা খুবই জনপ্রিয় হয়েছে। যারা এখানে তার ওয়াইফ অথবা ছেলে মেয়ে নিয়ে আসতে চায় এখানে মাস্টার্স পড়া অবস্থায়, তারা এই কোর্সগুলি আপনারা চুজ করতে পারেন এবং রয়্যাল প্যাসিফিক এডুকেশন আপনাদের সহায়তা করবে। এবং ঢাকার কয়েকটা মানে কনসালটেন্সি ফার্মের মধ্যে আমরা একমাত্র প্রথম শুরু করেছি আমরা, রয়্যাল প্যাসিফিক। এখন আপনারা যারা স্থায়ী হওয়ার জন্য প্ল্যান করবেন, এখানে আরো কয়েকটা ক্যাটাগরি আছে। ওই স্টুডেন্ট ভিসা শেষ করার পরে অনেকে অনার্স শেষ করে PSW-তে যায়, PSW-তে যাওয়ার পরে আবার মাস্টার্স করতে পারবে। মাস্টার্স করার পরে এখানে আপনারা জানেন মানে ব্রিটেনে 2টা মাস্টার্স করা যায়। একটা মাস্টার করার পরে আরেকটা মাস্টার্স করা যাবে, কিন্তু অনার্স আপনি 2বার করতে পারবেন না।
ওই মাস্টার্স একমাত্র সুবিধা আছে, 2টা মাস্টার্স অনেকে করে, কেন করে যে তাহলে ওই 10 বছর পুরার করার জন্য ওই এই 2টা মাস্টার্স হেল্প করে, 10 বছর পূরণ করার জন্য। আরেকটা আমি বলবো যে অনেকে এই বেশিরভাগ যারা এখানে অনার্স মানে স্টুডেন্ট ভিসা আসে, তারা বেশিরভাগ এখানে পার্মানেন্ট হতে চায়। পার্মানেন্ট হওয়ার ক্ষেত্রে এখানে কয়েকটা ক্যাটাগরিতে পার্মানেন্ট হওয়া যায়। যেমন, আমি একটু কাইন্ডলি লাইনে থাকবেন, আমার একটা কল আসছে, আমি একটু ফোনটা ধরে নিই। হ্যাঁ, বলো। সরি, আমার এখানে একটা গেটটা, একজন আসছে তো, আমি একটু গেটটা খুলে নেই, সরি। হ্যাঁ, খুলছে খুলছে। গাইস সবাই একটু ওয়েট করি, বিকজ ওনারা বাইরে অনেক ব্যস্ত থাকে, এর মধ্যে আমাদের সময় দিচ্ছে। খুলছে। তবে অনেকে এখানে আসলে টেক্সট দিচ্ছেন, অনেক প্রশ্ন আসে। ইনশাল্লাহ আমি সবাইকে আমার এখানে নাম্বার দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আগামীকালকে সকালের মধ্যে আমাকে ফোন দিয়ে আরো ইন ডিটেলস আপনারা জানতে পারবেন। ঠিক আছে? সো এখানে আসলে সব কোশ্চেন গুলো একসাথে আসলে অ্যান্সার দেওয়া আসলে পসিবল না, হিউজ কোশ্চেন। সো আমি এগুলোকে ইনশাল্লাহ পার্সোনালাইজ করে প্রত্যেকের ডিটেলসটা শুনে আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করবো। কেমন? সরি, সরি, আমি আমাদের আপনাদের রয়্যাল প্যাসিফিক এডুকেশনে যে আমরা যে অফিসটা ব্রিটেনে ইউজ করি, আমাদের এই অফিসটা আমি আরেকজনের সাথে শেয়ার করি। ওর নিচে গেছে, নিচে যে আসার পরে উপরে উঠতে পারতেছিল না, বেলটা টিপতেছিল। সরি। ওকে স্যার, ওকে, কোনো সমস্যা নেই স্যার, আপনি ক্যারি করেন, কোনো প্রবলেম নেই। জি, আমি যেটা বলতেছিলাম যে যারা এখানে স্টুডেন্ট ভিসা এসে, বেশিরভাগ ব্রিটেনে অনেকে প্ল্যান থাকে পড়াশোনা শেষ করে, অথবা পড়াশোনা পুরোপুরি শেষ করে, অথবা পড়াশোনা অনলি অনার্স শেষ করে বিভিন্ন স্থায়ী হতে চায়। তো স্থায়ী হওয়ার ক্ষেত্রে এখানে কয়টা রাস্তা আছে? স্থায়ী হওয়ার ক্ষেত্রে এখানে কয়েকটা রাস্তা আছে। যেমন এখানে যে আপনি যদি ভিজিট ভিসা আসতে চান, তাহলে ভিজিট ভিসা এসে এখানে স্থায়ী হওয়ার প্ল্যান করতে পারবেন না। কিন্তু স্টুডেন্ট ভিসা এসে কয়েকটা রাস্তা আছে। 1 নম্বর কি, স্টুডেন্ট ভিসা আসলে আপনি এখানে বিয়ে করতে পারবেন। 2 নম্বরে এখানে ওয়ার্ক পারমিট ভিসা যেতে পারবেন। তারপরে আপনি এই দেশে আপনি অ্যাসাইলাম করতে পারবেন স্টুডেন্ট ভিসায় আসার পরে। কিন্তু ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আপনার কয়টা রাস্তা আছে? ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কয়েকটা অপশন আছে। স্কিল্ড ওয়ার্কার ভিসা আছে। আপনি এই সবগুলো ওয়ার্ক পারমিটে আপনার পড়াশোনা শেষ করে তারপর আপনার যেতে হবে। স্কিল ওয়ার্কার ভিসা আপনার হতে আপনি বাংলাদেশে কোনো একটা এই বিষয়ের উপরে স্কিল্ড আপনার আছে, আপনার ওই স্কিলের কারণে আপনি এই দেশে কোনো কোম্পানি যদি আপনাকে অফার করে, জব অফার করে, তাহলে আপনি স্কিল ওয়ার্কার ভিসা আসতে পারবেন। আর এরপর আছে টায়ার 2, এটা হলো স্পন্সর ভিসা। ওয়ার্ক পারমিট ভিসা এটা আরেকটা ক্যাটাগরির। এটাকে আপনাকে স্পন্সর নিয়ে তারপরে আসতে হবে, কোন কোম্পানি স্পন্সর করবে আপনাকে, তারপরে আসবে। এরপর আরেকটা আছে আপনার নেক্সট ওয়ার্ক পারমিট ভিসা, এটা কিন্তু আপনার হলে গ্লোবাল ট্যালেন্ট ভিসা বলে। আপনার এটা হতে হবে স্পেশালি সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, আর্টস, একাডেমি, বিভিন্ন বিষয়ের উপর যার যার কোনো এক্সেপশনাল কোনো স্কিল আছে, তাদেরকে গ্লোবাল ট্যালেন্ট ভিসায় ওই ভিসায় আসতে পারবে। আরেকটা ভিসা অনেকে আগে, এটা এদেশে ছিল আগে বিজনেস ভিসা। বিজনেস মানে বাংলাদেশি টাকা প্রায় 3.25 কোটি টাকা ইনভেস্ট করে এদেশে পার্মানেন্ট হওয়া যেত। এখন ওই ভিসাটা বন্ধ করে এখন যে ভিসাটা চালু করছে সেটা হচ্ছে ইনোভেটর ফাউন্ডার ভিসা। এই ইনোভেটর ফাউন্ডার ভিসার সুযোগটা কি? আপনি মনে করেন এখানে ওই কোনো একটা বিজনেস পার্মানেন্টলি আপনি চাইলে যে কোনো বিজনেস চালু করতে পারবেন না। তো আপনার একটা এক্সেপশনাল কোনো বিজনেস দেখাতে হবে। এজ এ এক্সাম্পল, এখানে অনেক রেস্টুরেন্ট আছে, এখানে অনেক আইটি ফার্ম আছে, এখানে অনেক এই এই গ্রোসারি শপ আছে। এই ব্যবসাগুলোর মধ্যেই আপনি এমন একটা প্রপোজাল পেপার দিতে হবে। এই প্রপোজাল পেপারটাকে বলা হয় লাইক ডিসার্টেশন এবং এই পিএইচডি থিসিস পেপারের মতো। এই প্রপোজাল পেপারটা আপনার এই গভর্নমেন্টের কাছে অ্যাকসেপ্টেবল হলে তখন আপনাকে এই অ্যাকসেপ্ট করে তা আপনাকে ওইটা দিয়ে ইনোভেটর ভিসাটা দিবে। এই ইনোভেটর ভিসাটার সুবিধা কি? আপনি ইনভেস্ট করতে হবে কম, কিন্তু আপনি 3 বছর পরে দেশে পার্মানেন্ট হতে পারবেন। তো এটা বলা হয় ইনোভেটর ফাউন্ডার ভিসা। এরপরে আর কয়েকটা ভিসা আছে।
অনেক এদের পার্মানেন্ট হওয়া যায় না, কিন্তু অল্প সময়ের জন্য এসে বাংলাদেশে চলে যেতে হবে। সিজনাল ওয়ার্কার ভিসা আছে, চ্যারিটি ওয়ার্কার ভিসা আছে, ক্রিয়েটিভ ওয়ার্কার ভিসা আছে, ইয়থ মোবিলিটি স্কিম ভিসা। ইয়থ মোবিলিটি স্কিম ভিসাতে আপনারা 18 থেকে 30 বছরের যারা আছে তারাই অনলি আসতে পারবে। এই এই কটা মানে ওয়ার্ক পারমিট ভিসা বিষয়ে আমি আপনাদের জানালাম। আর স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনাদের এই আগেই বলা হয়েছে যে একটা পিজিটিটি ফাউন্ডেশন কোর্স নিয়ে উইথ অনার্স আর মাস্টার্স, দুইটা ক্যাটাগরিতে। একটা হলো যে মাস্টার্স রিসার্চ, যেটা হলো আপনার ডিপেন্ডেন্ট শো আসা যাবে, আর যেটা নর্মাল মাস্টার্স সেটা ডিপেন্ডেন্ট আনা যাবে না। এই মোটামুটি আপনাদের ইউকের এরপর আরেকটা আমি যেটা বলতে চাই, আপনার রয়্যাল প্যাসিফিক এডুকেশনে যেহেতু আমাদের এখানে একটা অফিস আছে, আমি এই রয়্যাল প্যাসিফিক এডুকেশনের ব্রিটেনের করেসপন্ডেন্ট হিসেবে আমি কাজ করতেছি। আপনার এখানে আসার পরে প্রথমেই আপনাদের মানুষ চিন্তা করে যে মানে এই অ্যাকোমোডেশন ফাইন্ড আউট করার জন্য। ইনশাল্লাহ রয়্যাল প্যাসিফিক এডুকেশনের পক্ষ থেকে আপনাদের অ্যাকোমোডেশন ফাইন্ড আউটের যথাসম্ভব চেষ্টা করা হবে এবং হেল্প করা হবে। আর আরেকটা এই সমস্যা পড়ে যায় আসার পর এখানে মানুষ যে এই জব, যেটা জব এই যদিও তাদের থাকে যে ফুল টাইম জব পারমিশন থাকে না, পার্ট টাইম পারমিশন থাকলেও মানে পার্ট টাইম জব খুঁজে পায় না অনেকে। তো ওই জব যে সার্চ করার জন্য কিভাবে করতে হবে, রেফারেন্স লাগবে, সব ধরনের হেল্প করা হবে এই আপনাদের রয়্যাল প্যাসিফিক এডুকেশনের অফিস থেকে ইনশাল্লাহ। এই তো মোটামুটি আপনাদের জন্য আজকে। আর কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন। রাফসান সাহেব, আর কোনো কারো কোশ্চেন আছে? কোনো গ্রুপে কোনো কোশ্চেন আসছে? স্যার আমরা বেসিক্যালি কোশ্চেনের যেহেতু এখন স্টুডেন্টদের অনেক কোশ্চেন, হ্যাঁ, সো এখন যদি বলি অলমোস্ট বাংলাদেশি সময় রাত এখন প্রায় 10 সাড়ে 10টার কাছাকাছি। এখন এই আচ্ছা কোশ্চেন আচ্ছা পর্ব যদি আমরা ইয়ে করি তাহলে হিউজ কোশ্চেন। সো আমরা যেটা করছি যে আমরা আমাদের অফিসে সবারকে ইনভাইটেশন করবো আমাদের বনানী অফিসে, এবং পাশাপাশি আমি এখানে নাম্বারও মেনশন করে দিব। অলরেডি কমেন্ট সেকশন আমার নাম্বারটা দেওয়া আছে। এবং আমি যদি বলি রাইট, হ্যাঁ, সো কল আস ফর ডিটেলস ইনফরমেশনের জন্য এই নাম্বারে কল করলে আমি সকাল 10টা থেকে বাংলাদেশ সময় সকাল 10টা থেকে 5টা পর্যন্ত আমি একদম অ্যাভেলেবেল আছি। সো আমাদের যে আজকে যারা চিফ গেস্টরা ছিলেন, এই যে আমাদের স্যার মাহবুব আলী খানসুর স্যার আজকে ইউকে নিয়ে অনেক ডিটেলস বললেন, জার্মান নিয়ে বলা হয়েছে, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক নিয়ে বলা হয়েছে। আই নো যে প্রত্যেকের পার্সোনালাইজ প্রোফাইলের সাথে মিলিয়ে আসলে কাউন্সিলিং এর ডিটেলস জানতে আরো অনেক কিছু কোশ্চেন থাকে এবং অনেক কিছু বোঝার ব্যাপার থাকে। সো আমরা আসলে এগুলো ইন্ডিভিজুয়াল একজন একজনের সাথে কথা বলতে গেলে হিউজ টাইম প্রয়োজন। সো আমরা বলবো যে আমরা আগামীকালকে 10টা থেকে 5টা পর্যন্ত অ্যাভেলেবেল আছি। শুধু এইটা না, শুক্রবার ছাড়া আমাদের রেগুলার অফিস টাইম যদি বলি 10টা থেকে 6টা, এর মধ্যে আমাকে ফোন করে অলওয়েজ অ্যাভেলেবেল পাওয়া যাবে ইন ডিটেলস জানার জন্য। এবং পাশাপাশি অফিস ভিজিট করার জন্য তো আমরা অ্যাভেলেবেল আছি। আমাদের অফিসটা হচ্ছে বনানীতে। আমরা যদি বলি আমাদের রোড নাম্বার 8, হাউস নাম্বার 61 এবং ব্লক এফ। সো আমি আবার রিপিট করছি, আমাদের হাউস নাম্বার হচ্ছে 61, আমাদের রোড নাম্বার 8 এবং ব্লক এফ। ঠিক আছে, আমি অনেকে লিখছে, আমি আবার লাস্ট রিপিট করছি আবার। আমাদের অফিসটা হচ্ছে বনানীতে, আমাদের রোড নাম্বার 8, আমাদের অফিস বিল্ডিং নাম্বার হচ্ছে 61, লেভেল 1, এবং আমি যদি বলি এফ ব্লক। ঠিক আছে, এবং আমার নাম রাফসান, এবং আমি আমার ফোন নাম্বারটা আবার বলছি 016-800-60169। অলরেডি কমেন্ট সেকশনও আছে, সবাই ওখান থেকে পিক করে আমাকে কালকে 10টা থেকে 5টা পর্যন্ত অ্যাভেলেবল তো পাচ্ছেন। এন্ড আমি যদি বলি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আসলে অনেক ব্যস্ততার আমি মধ্যে আমি সবার জন্য আরেকটি ইনফরমেশন বলতে ভুলে গেছিলাম, একটু অ্যাড করে নেই যে এখানে বেশিরভাগ টার্গেট করে বাংলাদেশ লন্ডনে পড়াশোনা করার জন্য আসতে চায়। লন্ডনে অবশ্যই ভালো জব অপরচুনিটি ভালো, কিন্তু আরেকটা খেয়াল রাখতে হবে, লন্ডনে থাকার যে অ্যাকোমোডেশন খরচটা ওটা অনেক বেশি, এই লাইফ এক্সপেন্ডিচার খরচটা বেশি। এই জন্য কেউ যদি লন্ডনের বাইরে বার্মিংহাম, ম্যানচেস্টার, ওয়েলস ওদিকে ট্রাই করে, ওদিকে অ্যাকোমোডেশনের খরচ কম, জবও পাওয়া যায়। তো ওদিকে অনেকে প্ল্যান করতে পারে এবং এই ইউকের যে কোনো ইউনিভার্সিটির সাথে আমাদের ভর্তির আমরা হেল্প করতে পারবো।
রয়্যাল প্যাসিফিক আপনাদের জন্য সবসময় ইউকে যে কোনো ইউনিভার্সিটি ভর্তিতে হেল্প করবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার, আপনার মূল্যবান মতামত এবং আপনার উপদেশ দেওয়ার জন্য। আশা করি আমাদের স্টুডেন্টরা যারা আছে তাদের প্রত্যেকেই ইনফরমেশন গুলো হেল্প করবে, এবং আমরা তো রয়্যাল প্যাসিফিক বাংলাদেশ অফিস থেকে ডেফিনেটলি আমরা হেল্প করবই। এবং আমি যদি বলি, আমাদের অফিস ডিটেলস তো বলে দিয়েছি, এবং অনেকে চাচ্ছে যে আমাদের এই ভিডিওটার ফুল রেকর্ডিং ভার্সনটা কোথায় পাওয়া যাবে, কিভাবে। তবে হ্যাঁ, আমাদের ইনশাল্লাহ একদিন বা 2 দিন পর থেকেই আমাদের হয়তো বা একদিন বা 2 দিন পরে আমাদের রয়্যাল প্যাসিফিক এডুকেশনের যে ইউটিউব পেজটা আছে সেটাতে আমাদের এই ফুল রেকর্ডিং ভিডিওটা পাওয়া যাবে, এবং অলসো আমাদের ফেসবুকেও ইনশাল্লাহ আমরা এটার ক্লিপ গুলো দিয়ে দিব, যেন সবাই ওখান থেকে আমাদেরকে রিচ করতে পারে বা ইনফরমেশন গুলো নিতে পারে। সো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি যদি বলি, আমাদের যারা অডিয়েন্স আজকে জয়েন করেছে তাদের সবারকে আমাদের রয়্যাল প্যাসিফিক টিমের পক্ষ থেকে ধন্যবাদ, যে ধৈর্য সহকারে আসলে আমাদের এই ইনফরমেশন গুলো শোনার জন্য। এবং ইনশাল্লাহ ফিউচারে আমাদের আরো এরকম যদি বলি আমাদের সেমিনার ওয়েবিনার আসবে, এগুলা কান্ট্রি ওয়াইজ, এবং আমাদের এই যে যারা স্যারেরা আছে বিভিন্ন জায়গা থেকে, স্পেশালি ওনারা বাইরে থেকে এক্সপিরিয়েন্স করে আজকে এস্টাবলিশড, তারা তাদের এক্সপিরিয়েন্স গুলো এবং রানিং যে রুলস এন্ড রেগুলেশন গুলো চলছে সেগুলোর ব্যাপারে আপডেটই আপনাদের কাছে দিবে। সো আমরা চাই স্টুডেন্টদেরকে হেল্প করতে, কি বলেন স্যার? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ এই বলে আজকে আমাদের ওয়েবিনারটা শেষ করছি, এবং ইনশাল্লাহ কালকে থেকে আমরা অ্যাভেলেবল আছি আপনাদের সাথে, ইনশাল্লাহ ফোনে এবং ফিজিক্যালি অফিস ভিজিট করার জন্য, এবং আপনাদেরকে সবাই বনানী অফিসে আমাদের আমন্ত্রণ রইল। জি, আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ।